আমি তোমাদের P6 লেকচার নিয়েছিলাম। আমরা মোটামুটি সবই পড়ে ফেলছি এবং তোমাদের দীর্ঘ review করবো। হুম, আমরা হাজির হয়ে গেছে। আমরা শুরু করছিলাম, তো আমরা পড়ছিলাম হচ্ছে যে আমাদের আলোক বিজ্ঞান নর্মালি আমরা জানি দুই ভাগে ভাগ করছিলাম, তাই না? একটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান আর একটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। তো আলো রিলেটেড আরেকটা চ্যাপ্টার হচ্ছে আমরা জানি, সেটা হচ্ছে আমাদের জ্যোতির্বিজ্ঞান, রাইট? তো আমরা বলছিলাম যে এই আলো টপিক গুলো অ্যাকচুয়ালি খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞান দিয়ে শুরু করি। সাবিকুন বলতো ভাই মোটিভেশন দিয়েন। আমি তো মোটিভেশনাল স্পিকার না ভাই, আমি মোটিভেশন দিতেই পারি না, একদম গরিব আমি। যাই হোক, আমরা ফার্মাটের নীতি দিয়ে শুরু করছিলাম। আমরা বলছিলাম যে 1650 সালে বিজ্ঞানী পিয়েরে ফার্মাট আলোর পথ সংক্রান্ত একটা নীতি দিয়েছিলেন। তিনি বলছিলেন যে আলো যখন এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যাবে, তখন সবসময় সে একটা স্থির পথ অনুসরণ করবে, তাই না? সেই পথটা হইতে পারে সবচেয়ে বড়, সবচেয়ে ছোট, অথবা মাঝামাঝি কোনো একটা দৈর্ঘ্যের পথ। সেটা যেটাই হোক, সব সময় সে একই পথ অনুসরণ করবে। এটা হচ্ছে ফার্মাটের নীতি। তাহলে এক কথায় বলতে গেলে ফার্মাটের নীতির মূল সারাংশ হচ্ছে আলোকপথ সর্বদা স্থির থাকবে। এবং আমরা বুঝছিলাম যে ফার্মাটের নীতিটা আলোর সব জায়গায় প্রযোজ্য হবে। আলোর সমতল, গোলীয় তল, তারপর হচ্ছে আলোর প্রতিফলন, প্রতিসরণ, এই সব ক্ষেত্রেই কিন্তু ফার্মাটের নীতিগুলো ব্যবহার করা যাবে। একটু আমি কার্সারটা আনার চেষ্টা করতেছি। এটা পড়লাম। এরপরে আমাদের আসা হচ্ছে আলোকের প্রতিফলন এবং প্রতিসরণের যে দুটো সূত্র ছিল, সেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছিলাম। যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দু এবং অভিলম্ব একটা নির্দিষ্ট সমতলে অবস্থান করে, তাই না? এটা হচ্ছে আমাদের প্রতিফলনের প্রথম সূত্র। আর প্রতিফলনের দ্বিতীয় সূত্রটা হচ্ছে কি, যে আচ্ছা করে আসছি। আর প্রতিসরণের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্রটা একটু ব্যতিক্রম। সেটা হচ্ছে কি, যে আপতন কোণের সাইন ডিভাইডেড বাই প্রতিসরণ কোণের সাইন ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট নাম্বার। এই সূত্রটা ইম্পর্টেন্ট। আমরা বলছিলাম যে এই হচ্ছে সাইন ফাংশন, সো এটাকে আমরা বলি সাইনের সূত্র। ইম্পর্টেন্ট, এটাকে আমরা বলি লেন্স প্রস্তুতকারকের সমীকরণ, বা লেন্সের ফোকাস দূরত্বের সাধারণ সমীকরণ। যখন তুমি অ্যাজ এ ডক্টর কোনো লেন্সকে প্রেসক্রাইব করার জন্য, বা কোনো একটা পেশেন্টকে তুমি একটা লেন্স প্রেসক্রাইব করো, এবং যারা এই লেন্স বানাবে একটা নির্দিষ্ট দিতে হবে, কারণ কত পাওয়ারের লেন্স, কত আহ, বক্রতার কেন্দ্র দিয়ে বানাইতে হবে, এবং সেই গ্লাস ম্যাটেরিয়ালস গুলো কেমন হবে, এই সবগুলো জিনিস মাথায় রেখে কিন্তু আগে একটা লেন্স প্রস্তুত করতে হবে, তাই না? তো এটার জন্য অ্যাকচুয়ালি তার এই লেন্স, এই সূত্রটা জানতে হয়। এই জন্য এটাকে আমরা বলি লেন্সের ফোকাস দূরত্বের সাধারণ সমীকরণ, বা লেন্স প্রস্তুতকারকের সমীকরণ। এটাতে কি বলা হয়েছে, 1 বাই লেন্সের ফোকাস ইজ ইকুয়াল টু হচ্ছে μ2 ডিভাইডেড বাই μ1। এটাকে আমরা বলতে পারি হচ্ছে ওয়ান মাধ্যম থেকে দুই মাধ্যমে যাচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে 1 μ2। এটাকে আমরা যদি ভাঙি, তাহলে আমরা μ2 বাই μ1 এভাবে করে আমরা লিখি কিন্তু, তাই না? আচ্ছা, আর আর 1 হচ্ছে প্রথম বক্রতার ব্যাসার্ধ, আর 2 হচ্ছে দ্বিতীয় বক্রতার ব্যাসার্ধ। ওকে, তাহলে এইটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা জানতে পারবো যে আমার আমার যে কাঙ্ক্ষিত পাওয়ারের যে লেন্সটা আছে, সেটার ফোকাস দূরত্ব কত হবে, বক্রতার ব্যাসার্ধ দুইটা কত হবে, সেটা কিন্তু আমরা জানবো। আচ্ছা, আর এখানে তিনটে ইকুয়েশন আছে। এগুলো তোমরা একটু জাস্ট পড়তে পারো, নট সো ইম্পর্টেন্ট, জাস্ট তোমরা জানতে পারো আর কি। আর আমরা 1 নম্বর যে গাণিতিক সমস্যাটা ছিল, এটা আমরা করে দেখাইছিলাম সেই দিন, কিন্তু আজকে আমরা করে দেখাবো না। আজকে আমরা বলবো যে জাস্ট তোমার এটা উত্তরটা জানলেই হবে, যে বায়ুতে ফোকাস দূরত্ব পানিতে ফোকাস দূরত্বের 4 ভাগের 1 ভাগ,
অথবা আমি যদি বলি কোনো একটা লেন্সকে তুমি বায়ুতে রাখার পরে যদি সেটা পানিতে নিয়ে যাও, তাহলে বায়ুর ফোকাস দূরত্বের 4 গুণ হবে পানিতে ফোকাস দূরত্ব। এই জিনিসটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, চাইলে তুমি অঙ্কটাও করতে পারো, বাট এটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, আমি তোমাকে বলবো না তুমি অঙ্কটা করে করে সব বের করবা। বাট এটা মুখস্থ রাখলেই হয়, এটা সবসময় একই রকম হবে। সো এটা আসলে বারবার করতে হয় না। আচ্ছা, সাইমা বিনতে আহমেদ বলছো চশমার কত লোক যে নিজেরাই চশমা বানায়, তারা কি এই সূত্র জেনে নেয়? হ্যাঁ, তাদেরকে এই সূত্র জানতে হয় আসলে। আর এমনিতে তো অনেক চশমাই পাওয়া যায় যেসব চশমার কোনো ভ্যালু নাই। তো তাদের ক্ষেত্রে তো আসলে কোনো সূত্রই জানা লাগে না, তাই না? কিন্তু যারা আসলে প্রকৃতপক্ষে চশমা বানায়, যাদের চশমা আমরা মেডিকেটেড বলি, তাদের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা অবশ্যই জানতে হয়। স্ক্রলে তো কম করতেছে এটা। একটু ওয়েট করো তোমরা, আমি একটু এটা ফিক্স করি। আহ, আচ্ছা আচ্ছা, সরি তোমাদের একটু লেট করে ফেললাম।
আচ্ছা হোক, এরপরে আমাকে শুনতে পাচ্ছ তোমরা? না না, কিছু হয় না, সুস্মিতা সরকার কিছু হয় নাই, এই যে সাউন্ড এখন আসবে। আচ্ছা, একটু টেকনিক্যাল ব্যাপারে আর কি ব্রেক গেল। যাই হোক, তো কতিপয় সংজ্ঞাতে আমরা বুঝছিলাম যেখানে অনেক ধরনের সংজ্ঞা দেওয়া আছে, বাট সব সংজ্ঞা অ্যাকচুয়ালি আমাদের লাগে না। আমাদের কয়েকটা সংজ্ঞা লাগবে, যেগুলোর কথা আমরা বুঝছিলাম। যে দেখো, বাস্তব বিম্ব। বাস্তব বিম্ব অ্যাকচুয়ালি কি, যেখানে প্রকৃতপক্ষে আলো ক্রস করে, তাই না? বা প্রকৃতপক্ষে আমরা আলোর মিলিত বিন্দু পাবো, সেটাকে আমরা বলি বাস্তব বিম্ব। তো বাস্তব বিম্ব কোথায় তৈরি হবে, এই জিনিসটা তোমার লাগবে অ্যাকচুয়ালি। এখানে পেনটা আসে না কেন? আচ্ছা, আমরা বলছিলাম যে বাস্তব বিম্ব হচ্ছে আমাদের অবতল দর্পণ এবং উত্তল লেন্সে তৈরি হবে, তাই না? আর অবাস্তব বিম্বের ক্ষেত্রে আমরা বলছিলাম সব ধরনের দর্পণ এবং লেন্সে কিন্তু উৎপন্ন হবে। এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যে সব ধরনের দর্পণ এবং লেন্সে হচ্ছে আমাদের অবাস্তব বিম্ব তৈরি হচ্ছে। এরপরে আমরা বলছিলাম যে প্রতিসরাঙ্কের ক্ষেত্রে, যে প্রতিসরাঙ্ক আর আপেক্ষিক প্রতিসরাঙ্কের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। হ্যাঁ, নর্মাল যেটা আমরা প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাকশন বলি, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে রিলেটিভ রিফ্র্যাকশন, মানে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। অর্থাৎ সবসময় আমরা একটা জিনিসের রেফারেন্সে কিন্তু আরেকটা জিনিসের প্রতিসরাঙ্ক বের করে থাকি। তো যেটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক, এটা হচ্ছে আমাদের প্রতিসরাঙ্ক। আর পরম প্রতিসরাঙ্কের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে কি যে দুইটা মাধ্যমের মধ্যে একটা যদি হয় শূন্য মাধ্যম, হ্যাঁ, আরেকটা যে কোনো মাধ্যম, তো শূন্য মাধ্যমের সাপেক্ষে যখন আমরা সেকেন্ড মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করি, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে পরম প্রতিসরাঙ্ক বা অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। হুম, এটা। আর এখানে অনেক কিছু দেওয়া আছে, এগুলো অ্যাকচুয়ালি তোমাদের লাগে না খুব একটা। এরপর আমাদের যেটা লাগে সেটা হচ্ছে উন্মেষ। আমরা বলছিলাম যে উন্মেষ কি, যেমন ধরো এখানে এখানে এম এ এম প্রাইম যদি একটা দর্পণ হয়, আর এইখানে ধরো একটা তার পয়েন্ট আছে এইখানে, যেটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র, তাই না? তখন আমরা বুঝলাম যে এই প্রধান ছেদ থেকে বক্রতার কেন্দ্রে আমরা দুইটা লাইন টানবো, তাহলে মাঝখানে যে কোণটা তৈরি হবে সেটাকে আমরা বলি হচ্ছে উন্মেষ, রাইট? তাহলে এই যে মাঝখানে যে কোণটা তৈরি হলো সেটা হচ্ছে উন্মেষ। এই উন্মেষ হইতে পারে সর্বোচ্চ 359 ডিগ্রি। আর এর ক্ষেত্রে যদি 10 ডিগ্রির কম হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ। আমাকে সুজন মিয়া প্রশ্ন করছো, ভাইয়া ইংরেজি নাম কি লাগবে কিনা? এটা আসলে তোমাদের জন্য খুব একটা দরকার নাই, বাট যারা এ লেভেল ও লেভেলে ছিল তাদের ক্ষেত্রে অবশ্যই দরকার, কারণ তারা ইংলিশে পরীক্ষা দিবে। আর মাঝে মাঝে না মানে ইংলিশ নামগুলো কেন যেন চলে আসে, খুব মানে রেয়ার বাট আসে। সো পড়তে পারলে ভালো, বাট এগুলা এখন লাস্ট পর্যায়ে এসে এত প্যারা নেওয়ার কিছু নাই। এগুলো না পারলে আসলে কোনো অসুবিধা নেই, কারণ খুব একটা আসে না, মাঝে মাঝে কি আসে। বৃষ্টি বলছে ভাই, দাগগুলো একটু চিকন করা যায় না? আসলে এমন একটা পিডিএফ ভিউয়ার দিছে, এটা দিয়ে আসলে আমি দাগগুলো চিকনও করতে পারতেছি না। দেখি, চেষ্টা করব চিকন করতে পারলে ভালো। আচ্ছা, আর এখানে আমরা বুঝছিলাম যে এখানে আমরা একটা ইকুয়েশন তোমাদেরকে লিখে দিছিলাম, তাই না? যেমন আমরা বলছিলাম হচ্ছে, আমি লিখতে পারতেছি না এখানে। আমরা বলছিলাম যে এ মিউ বি ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ বি ডিভাইডেড বাই মিউ এ, অথবা এটাকে যদি আমরা সি তে কনভার্ট করি তাহলে সি এ ডিভাইড বাই সি বি, তাই না? এটা। এবং এই সি এর মতো করে ল্যামডা, তারপরে হচ্ছে হাইট, হাইটটাকে আমরা সি এর মতো করে বলছিলাম যে এইচ এ ডিভাইডেড বাই এইচ বি, অথবা আমরা ল্যামডার সাথে বলছিলাম ল্যামডা এ ডিভাইড বাই ল্যামডা বি, শুধুমাত্র মিউটা উল্টো, তাই না?
শুধুমাত্র মিউটা হচ্ছে উল্টো, অর্থাৎ মিউ বি ডিভাইড বাই মিউ এ হবে, এতটুকুই পার্থক্য। আচ্ছা তাহলে তোমার একটু তোমরা ওয়েট করো, অনেকেই পেন সাইজ তারপর কালার নিয়ে বলতেছো। আমি একটু দেখি অন্য একটা পিডিএফ ভিউয়ার এটা অ্যাড করা যায় কিনা, কারণ এটা ঝামেলা করতেছে অনেক। একটু তোমরা ওয়েট করো, হ্যাঁ আমি একটু মানে পিডিএফ ভিউটাকে চেঞ্জ করি, দেখি এটা কিছু করা যায় কিনা। হ্যাঁ আমি পেয়ে গেছি, আর সমস্যা হবে না আশা করতেছি, আমি এটাতেই তোমাদেরকে লিখবো, অসুবিধা নেই। ওকে, এখানে আমি বুঝছিলাম যে আমাদের কি হবে, যে এ মিউ বি, মিউ বি ডিভাইড বাই মিউ সি, তারপরে আলোর ক্ষেত্রে তো এখানে দেওয়াই আছে, আমরা বলছিলাম যে ল্যামডা এ ডিভাইডেড বাই ল্যামডা বি ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ এ ডিভাইডেড বাই এইচ বি, রাইট? আর আলোর ক্ষেত্রে তো এখানে দেওয়াই আছে, আলোর ক্ষেত্রে সি এ অথবা ভি এ ডিভাইডেড বাই সি বি, রাইট? এবার নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। তো এই বিশাল সূত্রটা কিন্তু আমি তোমাদেরকে লিখে দিচ্ছিলাম, যে যেটাই আসুক, যে দুইটার মাধ্যমে আলোর বেগ এবং তোমাকে ল্যামডা যদি সম্পর্ক চায়, তাহলে তুমি আলোর বেগ এবং ল্যামডার মধ্যে এটাকে করবা। আর বাকিগুলো চাইলে হইতে পারে তোমাদের উচ্চতা, পুকুরের উচ্চতা, তারপর হচ্ছে যে তোমার তরঙ্গ দৈর্ঘ্য, আলোর বেগ, তারপরে প্রতিসরাঙ্ক, যেটা চাক তুমি এই সবগুলো থেকে দুইটাকে নিয়ে এসে তারপর সেটা করবা। তারপরে আমরা এই অঙ্ক করাই দিছিলাম, যেখানে আমরা বলছিলাম যে কাঁচ এবং কি বলে, বায়ু সাপেক্ষে কাঁচ এবং পানির প্রতিসরাঙ্ক তোমাদেরকে মুখস্থ করতে বলছিলাম। এই মানগুলো তোমরা মুখস্থ করে রাখবা। ওকে, পানির প্রতিসরাঙ্ক হচ্ছে 4/3, কাঁচের প্রতিসরাঙ্ক হচ্ছে 3/2, অর্থাৎ 1.5। আচ্ছা, আর এটা তো তোমরা জানো যে লেন্সে আলোক রশ্মি কেমন হয়, যে আলোক রশ্মি যদি আলোক কেন্দ্র দিয়ে প্রবেশ করে তাহলে সেটা হচ্ছে ঠিক আলোক কেন্দ্র দিয়ে চলে যাবে, সোজাসুজি চলে যাবে, কোনো ধরনের ভাঙবে না বা কোনো দিকে সে ডেভিয়েট হবে না। আর যদি অসীম থেকে আসে তাহলে সে প্রধান ফোকাস দিয়ে যাবে। আর যদি প্রধান ফোকাস দিয়ে আলোটা প্রবেশ করে লেন্সের মধ্যে, তাহলে সে অসীমে গিয়ে মিলিত হবে। অসীমে গিয়ে অ্যাকচুয়ালি মিলিত হয় না, জাস্ট অসীমে চলে যাবে, এই আর কি। আর লেন্সের যে সাধারণ সূত্র সেটা আমরা বলছিলাম যে 1/v প্লাস 1/u, বা বস্তু দূরত্ব যেগুলো 1/, ফোকাস দূরত্ব। এই সূত্রটা অ্যাকচুয়ালি আমাদের লাগে মাঝে মাঝে লেন্সের কোনো রিলেটেড অঙ্ক আসলে তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবা। এরপরে আসা হচ্ছে আমাদের সেই যে ইম্পর্টেন্ট ছক। আচ্ছা তার আগে বিবর্ধনটা আমরা বলে নিই। বিবর্ধন আমরা বলছিলাম যে বস্তুর সাপেক্ষে আমার বিম্বটা কতটুকু বড় অথবা কতটুকু ছোট, সেটা হচ্ছে আমার বিবর্ধন, তাই না? আর বিবর্ধনের রাশিমালা যদি মাইনাস আসে, তার মানে হচ্ছে যে আমার বিম্বটা হচ্ছে বস্তুর চেয়ে উল্টো। আর বিবর্ধনের মান যদি একের চেয়ে ছোট হয়, তাহলে বুঝতে হবে আমার বিম্বটা হচ্ছে ছোট আর বস্তুটা ছিল বড়। আর বিবর্ধনের মান যদি একের চেয়ে বড় হয়, তাহলে আমাকে বুঝতে হবে যে আমার বিম্বটা হচ্ছে বড়, তাই না? এতটুকু জিনিস জানতে হবে। আর বিবর্ধনের ক্ষেত্রে আমরা বলছিলাম কি, যে এম ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভি বাই ইউ, এটা একটা ইকুয়েশন। আমরা বলছিলাম এটাকে আরো অন্যরকম করে লেখা যায়, যেমন আমরা বলছিলাম হচ্ছে এল প্রাইম মানে আমার বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই হচ্ছে আমার বস্তুর দৈর্ঘ্য, আমি যদি এল ধরি। অথবা আমি বলছিলাম এখানে বিটা এবং
বীক্ষণ কোণ দিয়ে কিন্তু এটাকে প্রকাশ করা যায়, তাই না? হ্যাঁ, আমাকে বলতেছে টপিকগুলো গুরুত্বপূর্ণ, সেটা বলে দিয়েন। হ্যাঁ, আমি সেটাও বলে দিচ্ছি বন্ধন কুমার। তুমি জাস্ট আমার সাথে থাকো, আমি কিন্তু গুরুত্বপূর্ণ টপিকগুলো টাচ করতেছি এবং বলে বলে যাচ্ছি। তো বিবর্ধনের টপিকটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, এই জন্য আমি বলতেছি এখানে যে এল প্রাইম বাই এল এটা একটা বিবর্ধনের রাশিমালা, অথবা আমরা বস্তুর বীক্ষণ কোণ বিটা ডিভাইডেড বাই আমার, সরি, বিম্বের বীক্ষণ কোণ বিটা ডিভাইডেড বাই বস্তুর বীক্ষণ কোণ হচ্ছে আলফা, এটা দিয়েও কিন্তু আমরা বিবর্ধন বের করতে পারি। তাহলে এই তিনটাই রাশিমালা হচ্ছে বিবর্ধনের। তাহলে এই জিনিসটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু মাথায় রাখবা। আর গাণিতিক অঙ্ক আমরা এটা করেছিলাম, মনে আছে? অ্যাকচুয়ালি এটা আসলে অত বেশি ইম্পর্টেন্ট না, বাট এগুলো যারা কুয়েট চুয়েটে অ্যাডমিশন দিবে তাদের ক্ষেত্রে হয়তো ইম্পর্টেন্ট হতে পারবে, তোমাদের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু আমরা তাও বিনোদনের জন্য করাইছিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, একটা বিম্বের পূর্ণ বিবরণ দেওয়ার জন্য আমরা বলছিলাম যে তিনটা জিনিস দরকার পড়ে। প্রথমত হচ্ছে যে আমার লেন্স থেকে বিম্বটা কত দূরে আছে, তাহলে অবস্থান আমাকে বলতে হবে। সেকেন্ডলি আমরা বলছিলাম যে আমার যে বিম্বটা আছে সেটা প্রকৃতি কেমন, এটা কি বাস্তব নাকি অবাস্তব। এন্ড থার্ডলি এন্ড ফাইনালি যেটা আমার জানতে হবে যে আমার হচ্ছে যে বিম্বটা তৈরি হয়েছে সেই বিম্বটার আকৃতি কেমন, এটা কি বড় নাকি বস্তুর চেয়ে ছোট। তাহলে এই তিনটা জিনিস যদি জানো তুমি একটা বিম্ব সম্পর্কে, তাহলে কিন্তু তাকে তুমি পূর্ণভাবে বিবরণ দিতে পারবা। হুম, এইটা। এরপরে আমাদের আসা হচ্ছে সেই ছকটা যেটা আমরা বলছিলাম আমাদের ল অফ সিক্স দিয়ে, যে আমরা বলছিলাম হচ্ছে একটা উত্তর লেন্স দেখিয়েছিলাম এখানে। তোমাদের মনে আসছে কিনা জানি না, তার উপর আমি ছোট্ট করে একটু বলি। যে আমরা বলছিলাম এখানে, আমি একটু কালারটা চেঞ্জ করি। আচ্ছা, আমরা বলছিলাম এটা হচ্ছে আমার একটা উত্তর লেন্স, এর বাম পাশে আমরা বস্তু রাখবো, ডান পাশে বিম্ব তৈরি হবে। তাহলে বাম পাশে বস্তুর জন্য আমরা ধরবো এক্স, আর বিম্বের দূরত্বের জন্য আমরা ধরবো হচ্ছে ওয়াই, তাই না? আমরা বলছিলাম যে ফোকাস হচ্ছে, ফোকাসের এক্স আমরা মান ধরবো ওয়ান, বক্রতার কেন্দ্রের জন্য এক্স এর মান ধরবো আমরা থ্রি, অসীমের জন্য আমরা এক্স এর মান ধরবো হচ্ছে ফাইভ, তাই না? ঠিক একইভাবে ওয়াই এর ক্ষেত্রে ডান পাশে এক্স এর জন্য, ওয়াই এর জন্য আমরা ধরবো হচ্ছে এক, বক্রতা কেন্দ্রের জন্য তিন, অসীমের জন্য হচ্ছে পাঁচ। তাহলে যদি আমি বলি যে আমার বস্তুটা আছে হচ্ছে অসীমে, তাহলে এক্স এর মান হবে পাঁচ। আর আমরা বলছিলাম এটা হচ্ছে ল অফ সিক্স, তার মানে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে সিক্স, তাই না? তাহলে এক্স এর মান যদি পাঁচ হয়, ওয়াই এর মান হবে এক, তার মানে হচ্ছে ফোকাসে। আবার এক্স এর মান যদি হয়, আমি যদি বলি আমার বস্তুটা আছে হচ্ছে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝামাঝি কোনো একটা পয়েন্টে, দ্যাট মিনস পাঁচ এবং তিনের মাঝখানে কোনো একটা পয়েন্ট আছে, তার মানে চার। তাহলে এক্স এর মান যদি চার হয়, ওয়াই এর মান হবে দুই। আর দুই কোথায় আছে? দুই আছে হচ্ছে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে কোনো একটা পয়েন্টে। তাহলে আমার বিম্বটাও কিন্তু এই জায়গাটাতে হবে। আর বড় ছোট ক্ষেত্রে আমরা বলছিলাম যে এক্স এবং ওয়াই এর মধ্যে যার মান বড় সেটাই বড়। হ্যাঁ, যদি এক্স এর মান বড় হয় তাহলে বস্তু বড়, আর যদি ওয়াই এর মান বড় হয় তাহলে বিম্ব বড়। আর বাস্তব অবস্থার ক্ষেত্রে আমরা বলছিলাম যে উত্তল লেন্সের ক্ষেত্রে বাস্তব অবস্থা দুইটাই হইতে পারে। সেক্ষেত্রে কেমন হবে? যদি আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে আমার বস্তুটা থাকে সেক্ষেত্রে হবে হচ্ছে অবাস্তব। আর যদি অসীম এবং ফোকাসের মাঝখানে পয়েন্টে কোনো একটা বিন্দুতে আমরা বস্তুটা রাখি সেক্ষেত্রে আমার বিম্বটা হবে কিন্তু বাস্তব। আর উত্তল লেন্সের ক্ষেত্রে, মানে অবতল লেন্সের ক্ষেত্রে অল টাইম অবাস্তব, রাইট? আচ্ছা, লেন্সের ক্ষমতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা আমাকে বলো না ভাই স্টার্ট দিয়ে ইম্পর্টেন্ট বুঝাইতে। তো এই যে লেন্সের ক্ষমতা কতটা বেশি ইম্পর্টেন্ট এটা বুঝাতে গেলে অ্যাকচুয়ালি আমাকে ইনফিনিটি স্টার দিতে হয়। মানে এটা হচ্ছে এত এত ইম্পর্টেন্ট যেটা আসলে আমি কোনো স্টার দিয়ে বুঝাতে পারবো না, এটা হচ্ছে অসীম তারা। ওকে, তো এটা খুবই সহজ, খুবই সহজ, বাট ইম্পর্টেন্ট বেশি, কারণ তোমরা যেহেতু মেডিকেলে ডক্টর হতে চাও, সো তোমাদেরকে এই পাওয়ারটা জানতেই হবে। সো পাওয়ার ইজ ইকুয়াল হচ্ছে ওয়ান বাই লেন্সের ফোকাস দূরত্ব, রাইট? ওয়ান বাই এফ। তবে এখানে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যে ফোকাসটাকে আমরা অবশ্যই অবশ্যই মিটারে নিব। তাহলে তোমাকে যদি আমি বলি, ধরো তোমার হাতে একটা লেন্স দিলাম আমি, যে লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে 100 সেন্টিমিটার, তাহলে তার পাওয়ার কত হবে বলো তো ছোট্ট বন্ধুরা? তার পাওয়ার হবে ওয়ান ডায়াপ্টার, তাই না? ওয়ান বাই ওয়ান মিটার, তাহলে হচ্ছে ওয়ান ডায়াপ্টার। আমরা জানি যে পাওয়ারের ক্ষমতাকে আমরা বলি হচ্ছে, মানে ব্যবহারিক একককে আমরা বলি ডায়াপ্টার, বাট এটার এসআই একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। এটার ব্যবহারিক একক কিন্তু ডায়াপ্টার, এবং এটাই মেইনলি তোমাদের এসে থাকে আর কি। হুম, আচ্ছা, তাহলে ইম্পর্টেন্ট জিনিস আমরা বললাম। এরপরে আমরা যেটাতে যাব, বীক্ষণ কোণের কথা আমরা বলছিলাম যে কোনো একটা বস্তু যেখানে, যেমন এখানে হচ্ছে এ প্রাইম এ, ধরো এটা একটা বস্তু, ও চোখের লেন্সে যে কোণ তৈরি করবে সেটাকে আমরা বলবো হচ্ছে বস্তুর বীক্ষণ কোণ। আর এই বস্তুটা
মানে এই বস্তুটা যে বিম্ব তৈরি করবে, সেই বিম্ব যে কোণ তৈরি করবে সেটাকে আমরা বলবো বিম্বের বীক্ষণ কোণ, তাই না? চোখে যে কোণ তৈরি করতেছে এটা আর কি। তো এটা গেলে বীক্ষণ কোণ। আর বিবর্ধনে এটা তো আমরা বললাম যে বীক্ষণ কোণের বস্তুর বীক্ষণ কোণ ডিভাইডেড বাই কি বলে, প্রতিবিম্বের বীক্ষণ কোণ ডিভাইড বাই বস্তুর বীক্ষণ কোণ, এটা হচ্ছে আমাদের বিবর্ধন টোটাল। আচ্ছা, আমাকে আফসানা আক্তার বলছে এসআই একক কি? ভাই এসআই হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, আর ডায়াপ্টার হচ্ছে ব্যবহারিক একক। স্নিগ্ধা আক্তার বলছে ভাই আপনি কেন অ্যান্সার দিলেন? আমি অ্যান্সার দিব? হ্যাঁ, তোমরা অ্যান্সার দাও, তোমাদেরকে তো আমি স্কোপ দিলাম। আচ্ছা হ্যাঁ, এরপরে আমি তোমাদের অঙ্ক দিব, তোমরা অ্যান্সার করবা। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপকে বুঝাইতে গেলে actually আমাকে ইনফিনিটি স্টার দিতেই হয়। যে মাইক্রোস্কোপ কত কত বেশি ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলছিলাম, যে তোমরা মেডিকেলে পড়তে চাও, আর মেডিকেলে অনেক রিসার্চ করতে গেলে আমাদের মাইক্রোস্কোপের ব্যবহার জানতে হয়। কারণ তুমি যখন একটা সেল নিয়ে সেলুলার গবেষণা করবা, বা তুমি যখন ম্যালেরিয়া হয়েছে কিনা কোনো একটা পেশেন্টের, যখন তার ব্লাড গুলাকে তুমি মাইক্রোস্কোপে রাখবা, বা কারো ব্লাডে স্টেন করতে গেলে যখন তুমি মাইক্রোস্কোপের নিচে গবেষণা করবে, তখন তোমাকে মাইক্রোস্কোপের টোটাল ক্যারেক্টারিস্টিক্স, তারপর এটার ইউজ কিভাবে করে, এটা কিভাবে ফাংশন করে, সেই জিনিসগুলো কিন্তু তোমাকে জানতে হবে, তাই না? এই জন্য মাইক্রোস্কোপ খুবই খুবই ইম্পর্টেন্ট। দূরবীন আসলে অতটা বেশি ইম্পর্টেন্ট না, বাট মাইক্রোস্কোপ ভেরি ইম্পর্টেন্ট, বোথ সিম্পল অ্যান্ড কমপ্লেক্স মাইক্রোস্কোপ। তাহলে মাইক্রোস্কোপ আমরা কয়েকটা ইনফরমেশন বলছিলাম যেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। যেমন প্রথম কথা হচ্ছে মাইক্রোস্কোপ অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছেন কে? বিজ্ঞানী গ্যালিলিও, তাই না? গ্যালিলিও। মানে যেটা কমপ্লেক্স মাইক্রোস্কোপ। তো নর্মাল মাইক্রোস্কোপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে সরল বা আতসী কাঁচ, যেটাকে আমরা বিবর্ধক কাঁচও বলে থাকি, আর একটা হচ্ছে জটিল বা যৌগিক মানে মাইক্রোস্কোপ, যেটার কথা আমি বললাম যে গ্যালিলিও আবিষ্কার করছেন। আর এখানে জানার বিষয় বলা আছে দেখো, যে আমরা আলট্রা ভায়োলেট রে ইউজ করি টু ইনক্রিজ দ্য ম্যাগনিফাইং ক্যাপাবিলিটি অফ দ্য মাইক্রোস্কোপ, রাইট? আচ্ছা, আর এখন আমাদের আসা হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্র, হুইচ ইজ অলসো কল্ড দ্য ম্যাগনিফাইং গ্লাস অর আতসী কাঁচ। এটা কি কি কাজে ব্যবহার করা হয়ে থাকে? ওই যে জ্যোতিষীরা রাস্তাঘাটে বসে আমরা দেখি যে ওরা মানুষের হাতের রেখা দেখে এই এটা দিয়ে, তাহলে জ্যোতিষীরা কিন্তু সরল অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকে। এটা ছাড়াও আমরা হচ্ছে ধরো বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার যারা আছে, মানে যারা ওই যে ফ্লেক্সি লোড, কি বলে, কম্পিউটারে মেমোরি লোড করে বা মোবাইলের বিভিন্ন ছোটখাটো প্রবলেম সারে, ওরা কিন্তু এই চিপস গুলা দেখার জন্য মাদারবোর্ডে, মোবাইল বলো কম্পিউটার বলো, এদের মাদারবোর্ডে ছোট ছোট যে চিপস গুলো আছে বা আইসি গুলো আছে, এগুলো দেখার জন্য ওরা এই ধরনের মাইক্রোস্কোপ গুলো ব্যবহার করে থাকে। এছাড়াও যারা কারুশিল্পী আছে, তারা ছোট ছোট নকশা দেখার জন্য এগুলো ব্যবহার করে থাকে। অথবা যারা ছোট ছোট লেখা পড়ে, দলিল দস্তাবেজ, ওরা কিন্তু এই মাইক্রোস্কোপ ব্যবহার করে থাকে। হুম। এর ম্যাগনিফাইং ক্যাপাবিলিটি কতটুকু আমার বলছিলাম বলো তো দেখি, তোমাদের মনে আছে কিনা? আমাকে চ্যাট বক্সে লিখো। হ্যাঁ, সাবিয়া ইসলাম বলছো আগুন ধরানো যায়, হ্যাঁ তাহলে এটা দিয়ে আমরা আগুনও ধরাইতে পারি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমাকে আবু হানিফ বলছো ভাই 3.5 to 6 টাইমস ম্যাগনিফাই করা যায়, ভেরি গুড। অনেকেই আমাকে বলছো, যেমন মুসাম্মদ শাহনাজ বলছো, মারিয়াম আক্তার বলছো 3.5 to 6 গুণ, ফারজানা আক্তার, ডলি খাতুন, তারপর হচ্ছে তাসনিম রুশি, মুস্তফা মাহফুজা, ইশরাত জাহান, খাদিজা, মির্জা তমা, সবাই মোটামুটি সঠিক উত্তর জানো তোমরা। তার মানে মাশাল্লাহ, তোমরা এই টপিকে ভালো তোমাদের দক্ষতা রয়েছে। এবং আশা করতেছি আজকে বলে যাওয়ার পরে এই ইম্পর্টেন্ট টপিকগুলো তোমরা আরেকবার ঝালাই করে নিবে, তাহলে এই ব্যাপারগুলো তোমাদের কাছে আরো বেশি ঝকঝকা মনে হবে, তাই না? আচ্ছা, শরীফুল ইসলাম বলছো সবার আগে কইলাম ভাই, আমার নামটা কইলেন না, তোমার নামটা কয়ে দিলাম ভাইয়া। আচ্ছা, আমরা বললাম যে এটা হচ্ছে, আচ্ছা এটা তো এইটা কিন্তু একটা উত্তল লেন্স, রাইট? কিন্তু আমরা জানি কি যে উত্তল লেন্সের ক্ষেত্রে বিম্বটা কেমন হয়, উল্টো হয় এবং বাস্তব হয়। বাট এই যে আমরা যে সরল অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করি, এক্ষেত্রে কিন্তু আমাদের বিম্বটা সোজা এবং বড় হয়। কিন্তু উত্তল লেন্সের ক্ষেত্রে বাস্তব উল্টো এবং আকারে ছোট হয়। বাট এটা ক্ষেত্রে এরকম হচ্ছে কেন? কারণ তোমরা সবাই জানো, কারণ আমরা সেদিনই বলে গেছিলাম যে এক্ষেত্রে আমরা বস্তুটাকে অবশ্যই অবশ্যই ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝামাঝি কোনো পয়েন্টে রেখে ফোকাস করি। সো এটা একটা অবতলের মতো আচরণ করে, দ্যাট মিনস ইট প্রডিউস আ ইমেজ হুইচ ইজ গ্রেটার দেন নর্মাল অবজেক্ট অ্যান্ড হুইচ ইজ অ্যাকচুয়ালি অবাস্তব, তাই না? এবং আকারে হচ্ছে অনেক বড়। আচ্ছা, আর এর ম্যাগনিফাইং ক্যাপাবিলিটি ইকুয়েশনটা কেমন ছিল? এই যে এটা ছিল এম ইজ ইকুয়াল টু 1 + d, হুইচ ইজ দ্য মিনিমাম ডিস্টেন্স ফর, কি বলে, স্লো পড়াইতে হবে না, এটা হচ্ছে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব, হুইচ ইজ 25 সেন্টিমিটার। এখানে আমি একটা জিনিস বলতে চাই তোমাদেরকে, সেটা হচ্ছে কি, যেমন ধর কারো যদি মায়োপিয়া থাকে, দ্যাট মিনস সে হচ্ছে কাছে জিনিস দেখতে পারে, দূরের জিনিস কিন্তু ভালো দেখতে পারে না, তাই না? মিস জাবাফারিয়া রিচি, তোমার দুঃখের সাথে আমরা একত্রতা পোষণ করছি।
আচ্ছা, তাহলে আমরা বললাম যদি কারো মায়োপিয়া থাকে সেক্ষেত্রে কারেকশনের জন্য আমরা অবতল লেন্স ব্যবহার করি, সেটা অনেকেই বলে ফেলছো তাই না? কিন্তু মায়োপিয়া থাকলে অ্যাকচুয়ালি দেখো তার স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্বটা কিন্তু কমে আসে তাই না? তখন তার ডি এর মানটা কিন্তু কমে যাবে, 25 থেকে কমে যাবে, হতে পারে সেটা 17 অর 18 অর 20। তো সেক্ষেত্রে স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্ব যদি কমে যায় তাহলে তার ম্যাগনিফাইং ক্যাপাবিলিটিটা কমবে না বাড়বে বলো তো ভাইয়ারা? আচ্ছা, বন্যা দাস বলছো আমার মায়োপিয়া, তাহলে তোমার এই ম্যাগনিফাইং ক্যাপাবিলিটি, ধরো একই ম্যাগনিফাইং ক্যাপাবিলিটি তুমি নিয়ে ম্যাগনিফাই করলে তুমি যতটা বড় দেখবা, তোমার একটা ফ্রেন্ড যার কোনো মায়োপিয়া প্রবলেম নাই, ও যদি সেই একই লেন্স দিয়ে কোনো একটা জিনিসকে সমান দূরত্বে ম্যাগনিফাই করে তাহলে ও কিন্তু আরো বড় করে দেখতে পাবে। কেন? কারণ তোমার ডি এর মান হচ্ছে কম, তার মানে তোমার ডিটা যেহেতু কম, সো তোমার এম এর মানটা কম আসবে। কিন্তু যার চোখ ভালো তার ক্ষেত্রে ডি এর মান আসবে হচ্ছে 25, সো তোমার তুলনায় তার ক্ষেত্রে কিন্তু এই ম্যাগনিফাইং ক্যাপাবিলিটির মানটা একটু বেশি আসবে তাই না? হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর দিতে পারছো। তানজিলা আক্তার বলছে ভাই আমারও মায়োপিয়া, তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু ম্যাগনিফাইং ক্যাপাবিলিটিটা, ম্যাগনিফাইং যে ইয়েটা আছে সেটা একটু কম আসবে তাই না? আচ্ছা, তো এই বিবর্ধনটা কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে সেই তিনটা পয়েন্ট এখানে লেখা আছে, এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল তাই না? আমরা এখানে দেখলেই বুঝতে পারি যে আমাদের লেন্সের ফোকাসটা যদি বড় হয় তাহলে বিবর্ধন কমে যাবে। তারপরে আমার ডি ডি এর মান যদি কম হয় তাহলে সেক্ষেত্রে বিবর্ধনটা কমে যাবে। এবং এখানে এ একটা জিনিস আছে, এর জিনিসটা হচ্ছে কি, যে নর্মালি ধরো এখানে সূত্রটা সাজানো হয়েছে কিভাবে, যে এম ইজ ইকুয়াল টু হচ্ছে 1 + d/f, এটা হচ্ছে ধরো নর্মাল সূত্র। এবং সেখানে কি ধরা হয়েছে যে তোমার চোখের সাথে একদম লাগানো অবস্থায় আছে হচ্ছে তোমার এই সরল অনুবীক্ষণ যন্ত্রটা। বাট যদি এরকম হয় যে তুমি চোখ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে সরল অনুবীক্ষণ যন্ত্রটা রাখছো তারপরে তুমি বস্তুটাকে ফোকাস করছো, তাহলে অবশ্যই তোমার চোখ থেকে যে দূরত্বে লেন্সটা আছে সেই দূরত্বটাকে আমরা ডি থেকে বাদ দিয়ে দিব এবং সেটা হচ্ছে এ। হুম। তাহলে তুমি যত দূরত্ব বৃদ্ধি করবা, চোখ এবং লেন্সের মধ্যকার দূরত্ব যত বৃদ্ধি করবা, তোমার বস্তুটার বিম্ব যে তৈরি হচ্ছে সেটা পরিমাণ কিন্তু ততই কমে আসবে, ছোট হয়ে আসবে তাই না? এটা। এরপরে আমাদের আসা হচ্ছে কমপ্লেক্স মাইক্রোস্কোপ, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট আমরা বুঝছিলাম। এটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী গ্যালিলিও। এর দুইটা লেন্স থাকে, একটাকে আমাকে বলি আইপিস, আরেকটাকে বলি আমরা আম, কি বল অবজেক্টিভস, যেটা হচ্ছে আমাদের অভিলক্ষ্য, রাইট? যেটা হচ্ছে আমার কোন দিকে থাকে, লক্ষ্যবস্তুর দিকে থাকে। তাহলে আমরা বুঝছিলাম যে লক্ষ্যবস্তু যেহেতু ছোট এই ক্ষেত্রে, কারণ মাইক্রোস্কোপ দিয়ে আমরা ছোট ছোট লক্ষ্যবস্তুকে অনেক বড় করে ম্যাগনিফাই করে দেখি, অর্থাৎ ছোট বস্তুর দিকে যেহেতু তাক করা আছে, সো এইটার উন্মেষ এবং ফোকাস দূরত্ব দুটোই ছোট হবে। বাট আইপিস বা নেত্র যেটা আছে, তুলনামূলকভাবে এটা হচ্ছে বড়, যে চোখের দিকে থাকে, সো এইটার উন্মেষ এবং ফোকাস দুটোই কিন্তু বড় হবে তাই না? আচ্ছা, আর দুইটা হচ্ছে উত্তল লেন্স। বাট এখানে একটা দর্পণ ব্যবহার করা হয়ে থাকে, সেটা হচ্ছে অবতল দর্পণ এম, এবং এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল। সো এম একটা অবতল দর্পণ, এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে সবসময় কি এম অবতল দর্পণ থাকতে হবে নাকি এটা ছাড়াও সম্ভব? হ্যাঁ, মাইক্রোস্কোপে এই অবতল দর্পণ ছাড়াও কিন্তু সম্ভব, কারণ অবতল দর্পণটা অ্যাকচুয়ালি লাইট সোর্স হিসেবে কাজ করে তাই না? উর্মি আক্তার বলছে ভাইয়া অভিমান 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 থেকেই গেল, কিসের জন্য ভাই এত অভিমান আমাদেরকে বলো, আমরা তোমার অভিমান ভাঙাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো এই এম দর্পণটা হচ্ছে একটা লাইট সোর্স হিসেবে ফাংশন করে, তাহলে এখানে যদি আমি একটা ইলেকট্রিক্যাল লাইট সোর্স ইউজ করি তাহলে কিন্তু আমার এই কাজটা সেরে যাবে তাই না? তখন আর কোনো প্রবলেম হবে না। সো এই ধরনের যন্ত্রকে আমরা বলি ইলেকট্রিক মাইক্রোস্কোপ। আর এইটা হচ্ছে আমাদের লাইট মাইক্রোস্কোপ। আরেকটা আছে ইলেকট্রন মাইক্রোস্কোপ, নেভার কনফিউজ, ইলেকট্রন মাইক্রোস্কোপ হচ্ছে আরো বেশি পাওয়ারফুল তাই না? আচ্ছা, তোমরা আমাকে কনস্ট্রাকটিভ মেসেজ লিখো, আমি তোমাদের মেসেজ পড়তে থাকবো, অসুবিধা নেই, ঠিক আছে? মাহবুবা মাবিন জিম বলছো কি দোষ করলাম ভাইয়া? কোনো দোষ করো নাই, দোষ আমি করছি। আচ্ছা, বিবর্ধনের ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, এখানে যেহেতু দুইটা লেন্স আছে তাই না, সো দুইটা লেন্স যেহেতু আছে, সো দুইটা লেন্সের ম্যাগনিফাইং ক্যাপাবিলিটিকে আমরা গুণ করে দিব, তাইলে কিন্তু আমাদের টোটাল যে বিবর্ধন আছে সেটা আমরা পেয়ে যাব। তাইলে -v/u ইন্টু 1 + d/, আইপিসের ফোকাস তাই না? তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমাদের টোটাল কমপ্লেক্স যে মাইক্রোস্কোপ আছে সেটার বিবর্ধন। আমানুল্লাহ, তুমি কি ক্লাস বুঝতেছো ভাইয়া? ক্লাস বুঝলে আমাকে জানাও, তুমি কোনো দোষ করোনি। আর এর ম্যাগনিফাইং ক্যাপাবিলিটি আমরা বলছিলাম হচ্ছে 2000 টাইমস, রাইট? সো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আসে হচ্ছে আমাদের টেলিস্কোপ। আমরা বলছিলাম যে টেলিস্কোপ দুই ধরনের আছে, একটা হচ্ছে প্রতিফলক টেলিস্কোপ আর একটা হচ্ছে প্রতিসরণ টেলিস্কোপ। আহ তোমাদেরকে এখানে একটা জিনিস বলতে চাই। আচ্ছা, সাদিয়া ইসলাম তামান্না বলছো, তোমার ইনফরমেশনের জন্য বলছি, আমার নাম হচ্ছে সাদিক আহমেদ, যে আমি তোমাদের সাথে গত লেকচারে ছিলাম। আচ্ছা,
তো আমরা এখানে একটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে জ্যোতির্বিজ্ঞান যখন আমরা পড়বো তখন আমরা দেখবো যে অপটিক্যাল টেলিস্কোপ হচ্ছে তিন ধরনের: প্রতিসরণ, প্রতিফলক এবং ক্যাডারায়োপ্টিক। বাট আমরা জিওমেট্রিক্যাল লাইটে পড়তেছি যে দূরবীক্ষণ যন্ত্র দুই ধরনের, একটা হচ্ছে প্রতিসরণ, একটা হচ্ছে প্রতিফলক। তাহলে এখানে অবশ্যই কনফিউজিং ব্যাপার আছে, মাথায় রাখবা। যদি প্রশ্নে আসে যে দূরবীক্ষণ যন্ত্র কয় ধরনের, তাহলে অবশ্যই অবশ্যই দিবা দুই ধরনের, সেটা হচ্ছে প্রতিসরণ এবং প্রতিফলন। বাট যদি বলা হয় অপটিক্যাল টেলিস্কোপ কয় ধরনের, তাহলে অবশ্যই দিবা তিন ধরনের। সেটা কি? সেটা হচ্ছে প্রতিসরণ, প্রতিফলন এবং ক্যারাডায়োপ্টিক টেলিস্কোপ। ওকে? আফিয়া ফারজানা, তোমার কি হয়েছে ভাইয়া বলো তো? তাবিয়া বলছো ভাই আপনি কি তরমুজ? না, আমি তো তরমুজ না, আমি তো মানুষ। আচ্ছা, টেলিস্কোপের কথা আমরা বললাম, তো আমরা বলছিলাম যে প্রতিফলক টেলিস্কোপের নামগুলো মনে রাখার জন্য নিগ্রহের ফল, অর্থাৎ নিউটন, গ্রেগরি, হার্সেল এবং ফল দিয়ে হচ্ছে প্রতিফলক টেলিস্কোপ। তাহলে এটা চলে গেল। তো এখন আমরা নবদূরবীক্ষণ যন্ত্র পড়বো। আমরা তোমাকে প্রশ্ন করেছিলাম, বলো তো নবদূরবীক্ষণ যন্ত্র তাহলে কোন ধরনের টেলিস্কোপের মধ্যে পড়বে ছোট্ট বন্ধুরা? হ্যাঁ, সাদিয়া ইসলাম বলছো। আপনি কি আরজে? হ্যাঁ, আমি আরজে, রেডিও রেটিনা থেকে আমি বলছি, সাদিক আহমেদ তোমাদের সাথে। তোমাদের যদি কোনো ধরনের কমেন্ট থাকে, কোনো ধরনের জিজ্ঞাসা থাকে, কোনো ধরনের অপিনিয়ন থাকে, বা কাউকে কিছু বলতে চাও আমার মাধ্যমে, তাহলে তোমরা অবশ্যই সবকিছু লিখে পাঠিয়ে দাও, আমি সেগুলো পাঠিয়ে দিব তোমাদের প্রিয় মানুষদের কাছে। আচ্ছা, নবদূরবীক্ষণ যন্ত্র তাহলে কোন ধরনের? প্রতিসরণ। আমাকে স্নিগ্ধা আক্তার বলছো ভাই প্রতিসরণ, মুসাম্মদ জিনাতুন নিসা প্রতিসরণ, মারিয়াম আক্তার, ফাতিমা, তারপর হচ্ছে মুসাম্মদ মেহমুদা খাতুন, সবাই বলছে প্রতিসরণ। গুড। তাহলে নবদূরবীক্ষণ যন্ত্র একটা প্রতিসরণ টেলিস্কোপ, যেখানে কি থাকবে? যেখানে দুটো লেন্স থাকবে, একটা সামনে থাকবে যেটা হচ্ছে লক্ষ্যবস্তুর দিকে থাকবে এবং এটা মোটা থাকবে। তো এখানে ছবিটা যদি আমি আঁকতে চাই, নবদূরবীক্ষণ যন্ত্রের বাসটা, বাসটা হচ্ছে মোটামুটি এরকম থাকে। এখানে একটা লেন্স থাকবে এবং সামনের দিকে আরেকটা লেন্স থাকবে। যেহেতু সামনের দিকে থাকে হচ্ছে অভিনেত্র, যেটা ফোকাস করা থাকে হচ্ছে বড় বড় সূর্য, নক্ষত্র, বড় বড় লক্ষ্যবস্তুর দিকে, সো এদের উন্মেষ এবং ফোকাস দ্রুত বড় হবে। আর যেটা অভিনেত্র, এর ক্ষেত্রে অভিনেত্র যেটা, এর ক্ষেত্রে উন্মেষ এবং ফোকাস দূরত্ব ছোট হবে, তাই না? আরেকটা জিনিস আমরা বলছিলাম যে অভিলক্ষ হচ্ছে ক্রাউন কাসের তৈরি। তাহলে অভিলক্ষ ক্রাউন কাসের তৈরি হবে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। আর অভিনেত্র হচ্ছে ফ্লিন কাসের তৈরি। আচ্ছা, অভিনেত্রের ফোকাসিং এর ক্ষেত্রে আমরা বলছিলাম যে যেহেতু ওদের কাজ হচ্ছে বড় জিনিসকে ছোট করে দেখা, আর মাইক্রোস্কোপের কাজ হচ্ছে ছোট জিনিসকে বড় করে দেখা, তার মানে একটা আরেকটার উল্টো। সো এদের বিবর্ধন আমরা বের করতে পারবো মাইক্রোস্কোপ দিয়েই। সেটা হচ্ছে কি, যে এম ইজ ইকুয়াল টু হচ্ছে এফ নট ডিভাইডেড বাই এফ ই ইন্টু ওয়ান প্লাস, এর আগে মাইক্রোস্কোপের ক্ষেত্রে আমরা উপরে ডি রাখছিলাম, তাই না? সো এখন আমরা রাখবো হচ্ছে উপরে এফ ই, আর নিচে রাখবো ডি, এস বিকজ ইট ইজ টেলিস্কোপ, যেটার ফাংশন হচ্ছে রিভার্স টু দ্য মাইক্রোস্কোপ, তাই না? ওকে, তাহলে এইটা হচ্ছে আমার টেলিস্কোপের ম্যাগনিফাইং ইকুয়েশন। আর যদি আমরা অসীম দূরত্বে ফোকাস করি, সেক্ষেত্রে আমার যে বাসটা আছে, বাসের দৈর্ঘ্য কতটুকু হবে? এফ নট প্লাস এফ ই, বাস বলতেছি, আমার যে টেলিস্কোপের যে নলটা আছে আর কি। আচ্ছা, তোমার নেটওয়ার্কে মনে হয় একটু প্রবলেম, আনিকে ইবনাথ, তুমি একটু তোমার মোবাইলের নেটওয়ার্কটা চেক করো ভাইয়া। কারণ বাকিরা আমার মনে হয় ঠিকঠাক মতো শুনতে পাচ্ছে, তাই না? এই যে সাদমান বলছে ভাই কোনো প্রবলেম নেই, শুনতে পাচ্ছি ঠিকঠাক মতো। হ্যাঁ, হিমেল বসু ভাই, আপনার বাড়ি কি পদ্মা ব্রিজের কাছে? ইয়েস, আই এম ক্লোজ টু পদ্মা রিভার। পদ্মা কি কি বলে, ব্রিজ, অ্যাজ ওয়েল অ্যাজ রিভার। আচ্ছা, উম নবদূরবীক্ষণ যন্ত্রের সুবিধা অসুবিধার ক্ষেত্রে আমরা বলছিলাম যে এটার একটা অসুবিধা হচ্ছে কি, যে এটা দিয়ে তুমি যদি ফোকাস করো, তাহলে তোমার বন্ধুর মাথা দেখা যাবে উপর নিচের দিকে, আর তোমার বন্ধুর পা দেখা যাবে হচ্ছে উপরের দিকে। মানে তুমি একটা জিনিস যদি ফোকাস করো, তাহলে উল্টা দেখতে পাবা। হুম। তো সেটা হচ্ছে একটা প্রবলেম। আর বর্ণাপেরণ জিনিসটা অ্যাকচুয়ালি কি? বর্ণাপেরণ হচ্ছে যে আমরা বলছিলাম, যখন একটা লেন্স ভেঙে এবড়ো থেবড়ো হয়ে যায়, তখন অ্যাকচুয়ালি এখান দিয়ে যে আলোটা পাস করে, সেটার বিম্বগুলা মানে ইভেন হয় না, আনইভেন হয়। মানে তুমি একদম স্পষ্ট বিম্ব পাবা না, বিভিন্ন জায়গায় মিলিত হয়ে তার একটা অস্পষ্ট বিম্ব তৈরি করে। সেটাকে আমরা বলি হচ্ছে আহ বর্ণাপেরণ। রাশিদুজ্জামান বলছো ভাই আপনি কি ব্যাচেলর? ব্যাচেলর কি জিনিস ভাইয়া, আমাকে একটু বোঝাও তো। আমার বাড়ি বরিশাল না। আচ্ছা,
আর ফলক টেলিস্কোপ যেটা, এর মধ্যে আমরা জাস্ট একটু ফাংশনটা দেখব যে প্রতি ফলক টেলিস্কোপের অ্যাকচুয়ালি কি থাকে। এখানে এখানে দুইটা দর্পণ থাকে এবং একটা থাকে হচ্ছে লেন্স। তাহলে এখানে একটা দর্পণ থাকবে আর মাঝখানে একটা দর্পণ থাকবে, আর এই পাশে চোখের দিকে থাকবে হচ্ছে একটা লেন্স। তাহলে একটা হচ্ছে আমাদের কি বলে অবতল দর্পণ, আর মাঝখানে থাকবে হচ্ছে সমতল দর্পণ। যে সমতল দর্পণটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাক্সিসের সাথে বসানো থাকে, আর এদিকে থাকবে হচ্ছে আমাদের একটা লেন্স। তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিফলক। এখন কথা হচ্ছে প্রতিফলক কেন বলা হয়ে থাকে, কারণ যেহেতু এখানে দর্পণ আছে, সো এখানে আলোর প্রতিফলন ঘটে। ইয়াসমিন জাহান বলছো ভাই ব্যাচেলর মানে কুমার, কুমার কি? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিফলক টেলিস্কোপের ক্ষেত্রে আমরা বললাম যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের সমতল দর্পণটা বসানো থাকবে, আর এখানে থাকবে হচ্ছে আমাদের অবতল দর্পণ, আর এদিকে থাকবে হচ্ছে আমাদের একটা লেন্স। এতটুকু জানলে তোমাদের জন্য অ্যাকচুয়ালি এনাফ, আর তেমন কিছু জানতে হয় না। এরপরে সুবিধা অসুবিধা তোমরা জাস্ট রিডিং পড়ো, এগুলো নট সো ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এগুলো অ্যাকচুয়ালি অত বেশি ইম্পর্টেন্ট না। সুবিধা অসুবিধা অসুবিধা। আচ্ছা, লাইলা বলছে যার বিয়ে হয় নাই, হ্যাঁ যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই আমি ব্যাচেলর। আলোকীয় যন্ত্রের বিশ্লেষণীয় ক্ষমতা, এটা এগুলো তোমাদের লাগে না। আচ্ছা, এরপরে আসে হচ্ছে আমাদের কামরুনা কাকুলি বসে ভাই টক টু মি। হ্যাঁ, তোমার সাথে কথা বলতেছি তো আমরা, তুমি বলো কি কি বলতে চাও আমাকে মেসেজ, এই যে কি বলে চ্যাট বক্সে লিখো। দূরবীক্ষণ যন্ত্র আবার বলেন প্লিজ ভাইয়া। তাজমিন জান্নাত, আমি দূরবীক্ষণ যন্ত্র সম্পর্কে বলে ফেলছি ভাইয়া, তারপর আমি কি বলতে চাই বলবো একটু আমাকে জানাও। তবে আমি যতটুকু বলতে পারি সেটা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র দুই ধরনের, একটা হচ্ছে প্রতিফলক আর প্রতিসরণ। নিগ্রহের ফল হচ্ছে প্রতিফলন টেলিস্কোপ। প্রতিফলন টেলিস্কোপে দুইটা দর্পণ থাকে, একটা লেন্স থাকবে। তো একটা সমতল দর্পণ থাকে যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসানো থাকে। এই তো। আচ্ছা, প্রিজমে কয়টা তল থাকে বলো তো? 5টা তল থাকে। এই লাইনটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এরপরে আমরা প্রিজমের ইকুয়েশন দেখাইছিলাম, সেখানে আমি আর আজকে যাচ্ছি না। তবে আমি কিছু বলতে চাই যে ধরো এই যে এখানে আমি বলছিলাম যে কি বলে সমশীর্ষ সমশীর্ষ আর হচ্ছে অবশীর্ষ, এই জিনিসগুলো কি আমি বলছিলাম না যে ধরো আম, এইখানে অবশীর্ষ মানে হচ্ছে যে যার মাথাটা নিচে থাকে। যেমন ধরো এখানে মিস্টার এক্স আছে, যার মাথাটা হচ্ছে নিচে, তাহলে এটাকে আমরা বলবো অবশিষ্য প্রতিবিম্ব বা ছবি যেটাই হোক। তো এইটা যখন এই প্রিজমে এসে বাড়ি খাবে, তখন তার এইখানে একটা বিম্ব তৈরি হবে। ধরো আমি যদি বলি এটাকে এ পয়েন্ট, আর মাথার জন্য হচ্ছে বি পয়েন্ট, তাহলে এ পয়েন্ট থেকে একটা আলো যাবে এখানে, তারপর সেটা এখানে বাড়ি খেয়ে আসবে, তাহলে এটা হচ্ছে এ। আবার বি থেকে একটা আলো এইখানে গিয়ে বাড়ি খেয়ে এখানে আসবে, তাহলে এটা হচ্ছে বি। তাহলে দেখো বিটা হচ্ছে তার মাথা, তাহলে এখন হচ্ছে তার মাথাটা এখানে, আর লেন্সারটা হচ্ছে এই পাশে, মানে পাটা হচ্ছে এই পাশে। তাহলে দেখো অবশিষ্ট ছিল মানে মাথাটা নিচে ছিল, এখন সমশীর্ষ হয়ে গেছে। সমশীর্ষ মানে হচ্ছে কি, যার মাথা এবং পা দুইটা একই লেভেলে আছে, এটাকে আমরা বলি সমশীর্ষ। তাহলে এটা এমন একটা প্রিজম যেটা হচ্ছে অবশিষ্ট বিম্বকে বা বস্তুকে একটা সমশীর্ষ বস্তু বা বিম্বতে কনভার্ট করে। তাহলে এটাকে আমরা বলতে পারি সমশীর্ষকারী প্রিজম। এবং এটার বৈশিষ্ট্য কেমন হইতে হবে? অবশ্যই অবশ্যই এটা একটা সমদ্বিবাহু প্রিজম হইতে হবে। সমদ্বিবাহু প্রিজম মানে কি, যে যার দুইটা কোণ হচ্ছে 45 ডিগ্রি করে আর একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি করে, তাই না? তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবে, আর এই দুইটা কোণ হচ্ছে 90 ডিগ্রি করে হবে, তাহলে এটা হবে হচ্ছে সমশীর্ষকারী প্রিজম। আর যদি আমি বলি যে প্রিজম কোণ হচ্ছে সিক্স, মানে যদি আমি বলি যে সমবাহু প্রিজম, সমবাহু প্রিজমের ক্ষেত্রে প্রিজম কোণ কত বলতো? 60 ডিগ্রি, তাই না? কারণ সমবাহু যদি হয় তাহলে ত্রিভুজের তিনটা কোণই 60 ডিগ্রি করে হয়ে 180 ডিগ্রি হবে। তাহলে সমবাহু প্রিজমের ক্ষেত্রে প্রিজম কোণ হচ্ছে 60 ডিগ্রি। আর যদি সমদ্বিবাহু প্রিজম হয় তার ক্ষেত্রে প্রিজম কোণটা 90 ডিগ্রি, মোস্ট অফ দ্য কেস 90 ডিগ্রি, বাট 45 ডিগ্রি হইতে পারে যদি তুমি এভাবে উপরেরটাকে প্রিজম কোণ বানাও, তাহলে তো হবেই। সো মোস্ট অফ দ্য কেসে সমদ্বিবাহু প্রিজমের ক্ষেত্রে প্রিজম কোণ হচ্ছে 90 ডিগ্রি। মিতু খাতুন বলতেছে ভাইয়া আমার মনে হয় কোথাও চান্স হবে না। কে বলেছে ভাইয়া? কারণ আল্লাহর উপর ভরসা রাখো, নিজের পরিশ্রমটুকু করে যাও, তাহলে অবশ্যই অবশ্যই চান্স পাবা। কেন পাবা না? পড়াশোনা করা থাকলে অবশ্যই পাবা। উম, এই যে সেই প্রিজমের রাশিমালাগুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট, বাট এগুলো আমি লেকচারে বলছিলাম।
আয়েশা আক্তার বলছে ভাই ডর লাগে, কান্দো নাই। অসুবিধা না, অসুবিধা নাই, তোমাদের সময় যখন আমি ছিলাম তখন আমার অনেক ডর লাগতো, কান্দো নাই তো। কিন্তু আমি মোটামুটি পড়াশোনা করতাম, যখনই ডর লাগতো কান্দো নাই তো তখন আমি ভাবতাম যে না আমার আরেকটু রিভিশন দেওয়া উচিত, আরেকটু পড়া উচিত, তখন আমি সাথে সাথে পড়ার টেবিলে বসতাম। বসে আমার ডরটা আস্তে আস্তে কাটতো, আমার কনফিডেন্স বাড়তো, তখন আমার ভালো লাগতো। আর হচ্ছে যে একটা জিনিস সব সময় ইয়ে করতাম, ধরো আমাদের সবারই না একটা কনফিডেন্স, মানে একটা কি বলে, একটা সবচেয়ে মানে এটাকে কি বলে, আত্মবিশ্বাসের জায়গা থাকে। যে ধরো কারো তার ফ্যামিলির কথা মনে পড়লে আত্মবিশ্বাস জাগে বা মনে সাহস জাগে, কারো ভবিষ্যতে মানুষের সেবা করার কথা চিন্তা করলে মনে সাহস জাগে, কারো হচ্ছে যে ভবিষ্যতে বিয়ে করার কথা চিন্তা করলে মনে সাহস জাগে যে না আমি যদি ভালো কোথাও চান্স পাই তাহলে আমি একটা ভালো হাজবেন্ড পাবো, ভালো একটা ওয়াইফ পাবো। কেউ যদি আহ, বাড়ি গাড়ির কথা আহ, মাথায় আনে যে আমি যদি ভালো পড়াশোনা করি তাহলে হচ্ছে যে আমি বড় বড় গাড়িতে চড়তে পারবো, তাই না? পড়াশোনা করেছে, গাড়ি ঘোড়া চড়েছে, চড়ে চড়ে সে, এই কথা মাথায় আসলে অনেকের কনফিডেন্স বাড়ে। হ্যাঁ, কেউ কেউ পাশের বাসার সেই আন্টিকে, আন্টির কথা মাথায় আনলে তার কনফিডেন্স বাড়ে যে না আমাকে পড়তে হবে, কারণ না হয় আন্টির এসে খোঁচাখুচি করবে, সো আমাকে পড়াশোনা করতে হবে, এটা করলে সে তার পড়াশোনার উদ্যম নতুন করে তৈরি হয়, তাই না? সো এক একজনের অ্যাকচুয়ালি কনফিডেন্সিয়াল পয়েন্টগুলো এক একটা, সো তোমারটা খুঁজে বের করতে হবে যে তুমি কোনটাতে বেশি কনফিডেন্স পাও, বা কোনটা তোমার মাথায় আসলে তোমার পড়তে অনেক বেশি ইচ্ছে করে যে না আমাকে পড়তেই হবে। হ্যাঁ, অনেকে পাশের ফ্রেন্ডের কথা চিন্তা করে হচ্ছে ইয়ে করতে, আবার অনেকে বলে ওয়াইফাই পাসওয়ার্ড দিবে, এটার কথা মাথায় আসলে নাকি অনেকে পড়াশোনা করতে ইচ্ছে করে। আচ্ছা, তাহলে অনেকের অনেক ধরনের পিকিউলার ব্যাপার আছে, তাই না? তো কার অ্যাকচুয়ালি কোনটা মাথায় আসলে পড়াশোনা করতে ইচ্ছে করে, বা আহ, কি বলে, পড়াশোনার প্রতি ইন্সপিরেশন বাড়ে বা স্ট্যামিনা পাও তোমরা পড়াশোনা করার, সেই জিনিসগুলো তোমাকে খুঁজে খুঁজে ফিরতে হবে, তাই না? সো এটা তোমার পার্সোনাল জিনিস যে তোমার অ্যাকচুয়ালি কোনটা মাথায় আসলে ইয়ে করে, এটা সবাই খুঁজবা যে কোনটা ইয়ে করলে। আবার অনেকের আছে মা বাবার স্বপ্ন পূরণ করব, যেমন রাশিদুজ্জামান রাজন বলছো ভাইয়া মা বাবার স্বপ্ন পূরণ করব। হ্যাঁ, এরকম যারা যারা মা বাবার স্বপ্ন পূরণ করতে চাও তারা এটা মাথায় রেখে এখন থেকেই, মানে এখনো অনেক টাইম আছে। হ্যাঁ, আমি তো বলি এখনো প্রায় হচ্ছে 1 মাস 20 দিনের মতো আছে, এটা এনাফ সময়। মানে এখন থেকে যদি কেউ বুঝো যে না এখন থেকে আমার পড়াশোনা করা উচিত, তাইলেও আমি মনে করি যে সে কভার আপ করতে পারে। কারণ নর্মাল সময় ধরো রেগুলার যারা পরীক্ষা দেয় তারা কতটুকু সময় পায়, তারা 3 মাস সময় পায়, তাই না? তো 3 মাস সময়ে তারা কভার করে ফেলতে পারে। সো তোমরা এখন হচ্ছে যে 1 মাস 20 দিন আছে, ক্লোজ টু 2 মান্থ। সো তোমাদের জন্য আসলে এখনো বুঝার কি বলে সময় যদি হয়ে থাকে তাহলে এখনো তোমরা ব্যাক করতে পারো পড়াশোনার পরিবেশে, এবং তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করলে কিন্তু আহ, নিজেকে গুছাই নিতে পারবা। আচ্ছা, ওমর ফারুক বলছো ভাই না পড়লে জিএফ চলে যাবে, জিএফ কি জিনিস ভাইয়া? হ্যাঁ, অনেকেরই অনেক কিছু চলে যাবে, এই জন্য এখন থেকে পড়াশোনা করতে হবে। তারপরে কে জানে বলতেছো বিরিয়ানি দিবে। হ্যাঁ, বিরিয়ানি দিবে তোমাদেরকে। তোমরা যদি এখন থেকে ভালো করে পড়াশোনা করো তাহলে তোমরা পরবর্তী ডাক্তার জামাই পাবা, বউ পাবা, বিরিয়ানি পাবা, কত কিছু পাবা, ওয়াইফাই এর পাসওয়ার্ড পাবা, কি না কি পোলাপান। আচ্ছা যাই হোক, তো হচ্ছে আমরা বলতেছিলাম প্রিজম কোণের কথা, যেটা হচ্ছে R1 + R2। তোমাদের মাথায় আছে কিনা আমি জানি না, যে R1 হচ্ছে কি, আমরা বলছিলাম যে এটা যদি একটা প্রিজম হয় আর এই দুইটা যদি হয় তার অভিলম্ব, আর এইখানে আমার আঁকা রশ্মিটা যদি আমি ধরে নিই আপতিত রশ্মি, তাহলে এখানে I1 হচ্ছে আমাদের প্রথম আপতন কোণ। আর এইখানে আমি যদি বলি এটা হচ্ছে আমার R1, দ্যাট মিনস এটা হচ্ছে আমার প্রথম প্রতিসরিত কোণ বা প্রতিসরণ কোণ। আর এইখানে হচ্ছে R2, যেটাকে আমি বলবো হচ্ছে দ্বিতীয় আপতন কোণ। আর এইখানে হচ্ছে আমার I2, যেটা হচ্ছে দ্বিতীয় প্রতিসরণ কোণ। আমি আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তো আমরা হচ্ছে R1 মানে প্রথম প্রতিসরণ কোণ প্লাস দ্বিতীয় আপতন কোণ, দুইটাকে যোগ করলে আমরা পাবো হচ্ছে প্রিজম কোণ। আর এখানে ডেল্টা বা বিচ্যুতি জিনিসটা হচ্ছে কি, দেখো অ্যাকচুয়ালি লাইটটা যাওয়ার কথা ছিল এই পথে, কিন্তু এখন যাচ্ছে কোন দিকে, এই পথে। আমি কি করলাম, এ কোণ এইটা হবে আর কি, এটা। তো অ্যাকচুয়ালি এটাকে পিছন দিক থেকে বাড়াই দিলে মনে হবে এতটুকু বিচ্যুত হয়েছে, তাই না, ডেল। তো এটাকে আমরা বলি বিচ্যুতি, তাহলে ডেল ইজ ইকুয়াল টু হচ্ছে I1 + I2 মাইনাস প্রিজম কোণ, তাই না? তোমরা ভালো করেই জানো। তাহলে এই প্রিজম এই মিনিমাম বিচ্যুতিটা মিনিমাম কখন হবে, যখন আমরা বললাম এই যে এখানে দেখো I1 I2 সমান হবে, R1 R2 সমান হবে। যদি এরা পরস্পর সমান হয় তাহলে আমার বিচ্যুতিটা সবচেয়ে কম হবে। কামরুন আর কাকুলি বলছে ভাইয়া চরম উৎকণ্ঠা, হ্যাঁ চরম উৎকণ্ঠা, চরম উৎকণ্ঠা। পড়াশোনা করে তাহলে উৎকণ্ঠা কমে আসবে,
চরম থেকে অবমে নেমে আসবে। মোহাম্মদ ইস্তাক বলছো বিধি তুমি বলে দাও, এই ভাই কার? ভাই আমি আমার বাবা মার, আমি আর কারো না। আচ্ছা, তাহলে হচ্ছে এই রাশিগুলো আমরা বসায় আমরা লেকচার ক্লাসে বলছিলাম যে কিভাবে এই যে অদ্ভুত ভূতের একটা জিনিস বের করতে হয়, তাই না? এটা তোমরা পারো আশা করতেছি। তো এইটা হচ্ছে আমাদের প্রিজমের রাশিমালা। সো প্রিজম সংক্রান্ত কোনো ধরনের প্রবলেম, কোনো ধরনের ঝামেলা যদি আসে, তাহলে এই ফাংশনের মধ্যে ঢুকাই দিলে কিন্তু ঝামেলার সলিউশন তোমরা পেয়ে যাবে ব্লেন্ডিং অবস্থায়। আপনি কত ঘন্টা পড়তেন? ইটস আ কি বলে ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে তোমার ক্যাপাবিলিটি কতটুকু, তুমি কতটা কনসেন্ট্রেশন দিচ্ছ, কতটা মনোযোগ দিয়ে পড়তেছো, কতটা এফিশিয়েন্টলি পড়তেছো, এন্ড কতটা ফাস্ট পড়তেছো। দুটো জিনিস খেয়াল করতে হবে। কতটা কনসেন্ট্রেশন দিচ্ছ এবং কতটা ফাস্ট পড়তেছো, এটার উপর ডিপেন্ড করে। তুমি যদি ফাস্ট 2x ফাস্ট পড়তে পারো, তাহলে তোমার ক্ষেত্রে অবশ্যই 6 ঘন্টা ইজ এনাফ। বাট যে 2x পড়তে পারবে না, যার মানে সে 1x মানে নর্মাল পড়ে, তার ক্ষেত্রে কিন্তু 12 ঘন্টা, 10 ঘন্টা, 14 ঘন্টা নর্মাল পড়াই উচিত। বাট যে অনেক ফাস্ট পড়তে পারে তার ক্ষেত্রে মোটামুটি একটা মানে বলা যায় যে তুমি যদি 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা পড়তে পারো, অসুবিধা নেই, চলে। তো আমি এতটুকু বলতে পারি যে আমি যখন পড়তাম তখন আমি অনেক ফাস্ট পড়ার চেষ্টা করতাম। আমি তোমাদেরকে অনেকবার বলছিলাম যে একটু ফাস্ট পড়ার চেষ্টা করো, তাহলে হচ্ছে তোমাদের অনেক বেশি সময় বাঁচবে। তারপর ওই যে নিজের যে কি জানে বলে এটা উৎকণ্ঠা, উৎকণ্ঠাও কমে আসবে। হ্যাঁ, তাইলে হচ্ছে যে তোমরা আশা করি অল্প সময়ে খুব দ্রুত মানে তোমাদের সিলেবাসটাকে আয়ত্তে নিয়ে আসতে পারবে। আমি জাস্ট একটা সিম্পল উদাহরণ দিই। তোমরা যদি অর্গানিক কেমিস্ট্রি আমি তোমাদেরকে বলি যে সবচেয়ে ফাস্ট তোমরা রিভিশন দিবা, আমাকে বলো তো তোমরা অর্গানিক কেমিস্ট্রি রিভিশন দিতে তোমাদের কতটুকু টাইম তোমরা নিবা? সবচেয়ে ফাস্ট যদি আমি তোমাদেরকে রিভিশন দিতে বলি, তাহলে কতটুকু টাইম তোমরা নিবা? আমাকে উর্মি খাতুন বলছো 2 আওয়ার। তারপরে খন্দকার বলছো ভাইয়া কোন মেডিকেল, আমি ডিএমসি তে। আচ্ছা, কে জানে বলছো 5 ঘন্টা নিবা। আচ্ছা, তারপরে মুনির বলছো 4 ঘন্টা। মুসাম্মদ মেহমুদা খাতুন বলছো 2 আওয়ার। সাদমান বলছো 3 to 4 আওয়ার। খাদিজাতুল জোহরা, খাদিজাতুজ জোহরা 2 আওয়ার। মুসাম্মদ শেহনাজ পারভিন 5 ঘন্টা। আচ্ছা, সবাই মোটামুটি এভারেজ যদি বলি অ্যাভব 3 আওয়ার্স, মানে 3 ঘন্টার উপরে সবাই রাখতেছো। 2 ঘন্টা, অনেকে আবার 30 মিনিটে বলছো। তোমরা জেনে অবাক হবা যে আমি যে কি করতাম, আমি মাত্র 30 মিনিটে টোটাল অর্গানিক কেমিস্ট্রি রিভিশন দেওয়ার চেষ্টা করতাম। তবে এখানে তোমরা অবশ্যই কন্ট্রোভার্সিয়াল ব্যাপার নিয়ে আসতেই পারো যে ভাই 30 মিনিটে আপনি কি দেখছেন, আসলে কি দেখছি, ইটস আ কোয়েশ্চেন। কিন্তু আমি, আমার মাথায় এটা ছিল যে অর্গানিক কেমিস্ট্রি থেকে সর্বোচ্চ আসলে 2-3টা প্রশ্ন আসবে। সো কোন টপিকগুলো ইম্পর্টেন্ট প্রথমে আমি সেটা মানে সিলেক্ট করতাম। করার পরে আমি জাস্ট একদম ফাস্ট জাস্ট ওই লাইনগুলো আমি দেখে যাইতাম। কারণ কি, আমার মূল টার্গেট হচ্ছে কি আমি একটা জিনিস ফ্রিকোয়েন্টলি দেখবো। এমন হবে না যে আজকে আমি 12 ঘন্টায় একটা টপিক দেখছি, 1 মাস পর, 1 মাস মানে নেক্সট 1 মাস আমি এটা ধরবই না, এরকম না। আমার মূল থিওরি ছিল আমি বারবার দেখবো একটা জিনিস। হুম, এই জন্য আমি কি করতাম, আজকে ধরো খাওয়ার পরে 30 মিনিট বাকি আছে, আমি 30 মিনিট অর্গানিক কেমিস্ট্রি দেখতাম। তারপর 30 মিনিট আমি সমন্বয় চ্যাপ্টারটা দেখতাম, কারণ যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলো আমাকে বারবার দেখতে হবে। কারণ এগুলো কখনো মনে থাকবে না, আমি এত সুপার হিউম্যান না যে আমি একবার পড়লে সবকিছু মনে থাকবে। সো আমি বারবার বারবার দেখতাম, এই জন্য আমি টাইমটা কমায় নিয়ে আসতাম। কারণ যখন তুমি বারবার দেখতে যাবা, তখন তোমাকে অবশ্যই টাইমের ডিউরেশনটা কমায় নিয়ে আসতে হবে, তাই না? সো তোমাকে অবশ্যই অবশ্যই টাইমের ডিউরেশন কমায় নিয়ে আসতে হলে তোমাকে অনেক ফাস্ট পড়তে হবে এবং সিলেক্টিভ পড়া পড়তে হবে। হুম। সো এটা এটা তোমার অনেক বেশি হেল্প করবে। আমি তোমাদেরকে পরামর্শ দেই, যেহেতু এখন লাস্ট সময় প্রায় চলে আসছে। সো তোমরা অনেক বেশি মানে স্পিডে পড়ার চেষ্টা করবা, তোমাদের পড়ার স্পিডটা অনেক বেশি বাড়াবা। তাহলে হচ্ছে তোমরা কভার করতে পারবা এবং তোমাদের একটা জিনিস অনেকবার দেখতে পারবা। হ্যাঁ, আবার অনেকে বলে ভাইয়া পরীক্ষার ঠিক আগে কিভাবে সবগুলো বই টাচ করে যাওয়া যায়। এটা তাদের ক্ষেত্রেই সম্ভব যারা হচ্ছে অনেক দ্রুত রিভিশন দিতে পারে। কারণ তুমি যদি দ্রুত রিভিশন দিতে না শিখো, তাহলে সে অল্প সময়ে পরীক্ষার ঠিক আগের দিনে সবগুলো দেখে যেতে পারবে না। এবং এটা অ্যাকচুয়ালি ডু ওয়ার্কস। মানে কিভাবে? কারণ দেখো, এত এত বিষয় আমরা পড়ি, এত এত টপিক পড়ি, এত এত সাবজেক্ট পড়ি, এত এত সাধারণ ইংলিশ পড়ি। আলটিমেটলি যদি আমরা পরীক্ষার আগের দিন দেখে না যেতে পারি, তাহলে অনেক কিছু আমাদের কিন্তু মনে থাকে না। তোমরা সেটা সবাই জানো, তাই না? যেমন ধর কিছু বিষয়, যে সমন্বয়ের যে ছকগুলো আছে, তারপরে ব্লাডের যে কম্পোনেন্ট যে কোনটা কত পার্সেন্ট আছে, তারপরে কঙ্কালের যে কোনটা কত সংখ্যায় থাকে। হুম, তারপরে আমাদের ভৌগোলিক জীব, জীব যে ভৌগোলিক অঞ্চলগুলো আছে। হুম, তারপরে বৈশিষ্ট্যগুলো থাকে না, এই এই জিনিসগুলো,
তারপরে হচ্ছে যে পর্যায় সারণী, তারপরে হচ্ছে যে অর্গানিক কেমিস্ট্রি কোন কোন ফাংশনাল গ্রুপগুলা বেশি স্ট্রং, এই জিনিসগুলো না বারবার দেখতে হয় এবং পরীক্ষার ঠিক ঢোকার আগেও এগুলো আমাদেরকে দেখে যাইতে হয়। কারণ এগুলো আমাদের মনে থাকে না, তুমি যত বড় সুপার হিউম্যান হও না কেন, এটা তোমার বারবার দেখতেই হবে। অ্যাকচুয়ালি মেধা বা অনেক বেশি কি বলে আহ, এগুলো আসলে খুবই মানে মিথ, এগুলো হচ্ছে পৌরাণিক কাহিনী। অ্যাকচুয়ালি হার্ড ওয়ার্ক, পরিশ্রম অ্যাকচুয়ালি দ্য ম্যাটার্স। সো এটার কোনো বিকল্প নাই, তোমরা যে যাই বলো না কেন, পড়াশোনা, পরিশ্রম, এইটার কোনোই বিকল্প নাই। আরেকটা বিকল্প, বিকল্প না এইটার পরিপূরক আমি বলবো, সেটা হচ্ছে একটু টেকনিক্যাল হওয়া হওয়া, একটু রেশনাল হওয়া, একটু যৌক্তিক চিন্তা করা। যখনই আমরা কোনো একটা জিনিস দেখবো, কোনো একটা জিনিস ভাববো, একটু যুক্তি দিয়ে ভাবা যে এটা আসলে কেন হবে বা কেন হবে না। যদি এই যুক্তি দিয়ে চিন্তা করতে পারো, একটু মানে আইকিউটা খাটাইতে পারো, তখনই তুমি অ্যাকচুয়ালি তোমার এই যে তোমার পরিশ্রমের সাথে এক এক এক্সট্রা একটু মাসালা যোগ হইলো আর কি। এটা হচ্ছে তোমার বুদ্ধি এবং যুক্তি। তবে বলতে পারবে বুদ্ধি যুক্তি কিভাবে আসবে মাথা থেকে? অ্যাকচুয়ালি যাদের পড়াশোনা বেশি থাকে তাদের বুদ্ধিটা বেশি কাজ করে, তাদের যুক্তিটা মানে অ্যাকুরেট হয়। অনেকে যুক্তি মানে যুক্তি খাটার দিকে বা বুদ্ধি খাটার দিকে উল্টাপাল্টা তাকায়। তো তাদের ক্ষেত্রে আসলে পড়াশোনায় ঘাটতি আছে, এই জন্য তাদের বুদ্ধিগুলা এক্সাক্ট পয়েন্টে টাচ করে না। সো বেশি বেশি পড়াশোনা করবা, যুক্তির যে ইয়েগুলো আছে, তোমার পার্টগুলো আছে, সেগুলো অনেক বেশি শার্প হবে, এবং তোমার পরিশ্রমের সাথে এরা যখন যোগ হবে তখন তোমার পারফরমেন্স পারফরমেন্স এবং তোমার হচ্ছে যে কি বলে তোমার আউটপুটটা অনেক ভালো আসবে। এনিওয়ে, অনেক কথা বলে ফেলছি, বকবক করলাম, এখন আমরা একটু পড়ায় ফিরে আসি, আবার তোমাদের কথা আসবো, অসুবিধা নেই। কেউ যদি না পড়ে এক্সাম দেয় সে গোল্লা পাবে। আমাকে প্রশ্ন করতেছিল মোসাম্মদ শিরিন সুলতানা। এনিওয়ে, আলোকের বিচ্ছুরণ জিনিসটা আসলে কি? আমরা বলছিলাম যে সাদা আলো হচ্ছে একটা যৌগিক আলো যেখানে সাতটা বর্ণ থাকে, এটা প্রমাণ করেছিলেন বিজ্ঞানী আইজাক নিউটন, আমাদের সবার বড় ভাই। তো আইজাক নিউটন বলছিলেন যে অ্যাকচুয়ালি সাদা আলো একটা বর্ণ না, এখানে সাতটা বর্ণ থাকে। তো এই সাতটা বর্ণকে আমরা একসাথে কি বলি? এরা হচ্ছে বিশুদ্ধ বর্ণ। মাথায় রাখতে হবে এই চারটা জিনিস, আমি বলবো বা বলছিলাম লেকচারে, যে সাতটা সাদা বর্ণকে আমরা বলি বিশুদ্ধ বর্ণ। আর সুনীল, সুনীল বলছিলাম হচ্ছে প্রাথমিক বর্ণ, তাই না? তাহলে প্রাথমিক বর্ণ হচ্ছে সুনীল, অর্থাৎ সবুজ, নীল এবং লাল। আর লাল, সবুজ আর হচ্ছে আসমানি, এরা হচ্ছে আমাদের মূল বর্ণ। তাহলে মূল বর্ণ হচ্ছে লাল, সবুজ এবং আসমানি। এরপরে থাকে হচ্ছে মধ্যরশ্মি। মধ্যরশ্মি কোনটা? মধ্যরশ্মি হচ্ছে হলুদ, তাই না? মধ্যরশ্মি হচ্ছে হলুদ। তাহলে আমি আবার বলতেছি যে এই যে বেনি কলা, এই সাতটা বর্ণ হচ্ছে বিশুদ্ধ বর্ণ, এই যে এটা হচ্ছে বিশুদ্ধ বর্ণ। আর প্রাথমিক বর্ণ হচ্ছে আমাদের সুনীল, এই যে সুনীল হচ্ছে প্রাথমিক বর্ণ। আর মধ্যরশ্মি হচ্ছে কোনটা? মধ্যরশ্মি হচ্ছে আমাদের হলুদ, তাই না? হলুদ হচ্ছে মধ্যরশ্মি। আর আমরা বলছিলাম যে মূল রশ্মি, মূল বর্ণ, মূল বর্ণ হচ্ছে লাল, সবুজ এবং হচ্ছে আসমানি, এটা হচ্ছে আমাদের মধ্যরশ্মি। আরেকটা জিনিস তোমাদেরকে জাস্ট বলি, তোমরা একটু মাথায় রাখো, কিন্তু ভুলে গেলে কোনো অসুবিধা নাই, কিন্তু একটু আমি জাস্ট বলতে চাই। সেটা হচ্ছে কি যে মৌলিক রশ্মি অ্যাকচুয়ালি মানে আসলে তোমাদের এই বইতে যেরকম দেওয়া আছে প্রাইমারি রে বা প্রাইমারি যে লাইট, এগুলো অ্যাকচুয়ালি এরকম না। মানে আসলে যেটা প্রকৃতপক্ষে সেটা হচ্ছে রেড, গ্রিন অ্যান্ড ইয়েলো, এই তিনটা আসলে প্রাইমারি বর্ণ, মানে অ্যাকচুয়ালি যেটা। হুম। এটা তোমাদেরকে আমি জাস্ট অ্যাকচুয়াল জিনিসটা জানানোর জন্য বললাম। হ্যাঁ, সেটা হচ্ছে রেড, গ্রিন অ্যান্ড ইয়েলো, এগুলো হচ্ছে প্রাথমিক বর্ণ। বাট তোমাদের বইতে যেহেতু লেখা আছে যে সুনীল অর্থাৎ সবুজ, নীল এবং আম, লাল, এই তিনটা হচ্ছে প্রাথমিক বর্ণ, এই জন্য তোমরা ওইটাই দিবা। কিন্তু জাস্ট জেনে রাখো যে অ্যাকচুয়ালি লাল, সবুজ এবং ইয়েলো এটা হচ্ছে প্রাইমারি বর্ণ। ওকে, এই তো এখান থেকে আর তেমন কিছু নাই। আহ উম, 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 রামধনু, এই যে এখানে লাল, সবুজ, লাল, নীল, সরি আমি সবুজ বলতেছিলাম, লাল, নীল, আসমানি, লাল, নীল, আসমানি হচ্ছে মূল বর্ণ। একটু আমি সবুজ, আমি লাল, সবুজ বলতেছিলাম, এখানে পারো। সেটা হচ্ছে কি যে বিপদ সংকেত
আমরা লাল আলো ব্যবহার করে থাকি কেন? কারণ লাল আলোর বিচ্যুতি কম। সূর্যোদয়ের সময়, সূর্যাস্তের সময় দিগন্ত রেখায়, জিনিসগুলো তোমরা জাস্ট জানলা। আর তেমন কিছু নাই। পরিষ্কার আকাশ নীল দেখায়, চাঁদের আকাশ কালো দেখায়, এগুলো তোমরা জানো, এগুলো আমরা লেকচারে বুঝছিলাম। আর মেঘ সাধারণত সাদা দেখায় কেন? কেন দরকার নেই, সাদা নুসরাত জাহান বলছো ভাই মাঝে মাঝে ভুল অ্যান্সার থাকে, এটা নিয়ে আমি বলছিলাম যে যদি তুমি একদম শিওর থাকো যে এই উত্তরটা এটাই হবে, তাহলে তুমি সঠিক মানে নর্মালি চেষ্টা করবে সঠিক উত্তর দাগানোর। বাট তুমি যদি এটা শিওর থাকো যে এই অবজেক্টিভটা অবশ্যই তোমার লাস্ট থেকে আসছে এবং সেখানে উত্তরটা ভুল আছে, এটা যদি তুমি 100-এ 100 শিওর থাকো, তাহলে অবশ্যই ভুল উত্তর দাগাবা। যদি তুমি এটা, আমি আবার বলতেছি, যে কোনো প্রশ্নের উত্তরেই ভুল দাগানোর চেষ্টা করবা না, যেটা সঠিক সেটাই দাগাবা। বাট তুমি যদি শিওর থাকো যে এই প্রশ্নটা হুবহু অপশন সহ হুবহু আমাদের লাস্টের অনুশীলনী থেকে আসছে, তখন তুমি এটা চাইলে ভুলটাই দাগাইতে পারো, বাট কখনোই ভুল দাগানোর চেষ্টা করবে না, এটা হচ্ছে আমার প্রথম কথা। মোসাম্মদ সুমাইয়া, তুমি পড়াশোনা কেমন করতেছো বলো তো ভাইয়া? আচ্ছা, আলোর তরঙ্গ তত্ত্ব এটা কে দিচ্ছেন? এটা দিচ্ছেন বিজ্ঞানী হাইগেন, আমরা জানি। আর বিজ্ঞানী হাইগেন হচ্ছে সমবর্তন আবিষ্কার করছেন, সেটাও আমরা জানি, তাই না? তো কিন্তু আমরা জানি যে হাইগেনের তথ্য দিয়ে সমবর্তন ব্যাখ্যা করা যায় না। আচ্ছা, আর আলোর তরঙ্গ তথ্য যে হাইগেন দিছেন, তিনি এই তথ্যের মাধ্যমে বুঝছিলেন যে অ্যাকচুয়ালি আলো একটা মাধ্যম, অর্থাৎ ইথার নামে একটা মাধ্যমে আলো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট করে। বাট মাইকেলসন এবং মৌর্লি, যে তার ছোটবেলার শত্রু ছিল, তারা এসে বলল যে না, হাইগেন সাহেব যে আলোর তরঙ্গ তথ্য দিছেন এবং তিনি বলছেন যে ইথারের কথা, অ্যাকচুয়ালি ইথার বলে কোনো কিছুই কিন্তু নাই দুনিয়াতে। এরপরে আলোকের তড়িৎচুম্বকীয় তত্ত্ব হুইচ ইজ গিভেন বাই দ্য জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, এবং তিনি বলছেন যে লাইট ইজ আ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা হচ্ছে কি কি কারণে আসবে, একটা চুম্বক ক্ষেত্র, একটা বৈদ্যুতিক ক্ষেত্র, এই দুইটার কারণে, এই দুইটার সাথে লম্ব বরাবরে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বের হয়, যেটা হচ্ছে আলো। এবং তিনি বলছেন যে এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের মুখে যদি আমরা একক ক্ষেত্রফল রেখে দেই, তাহলে সেই ক্ষেত্রফল দিয়ে যে পরিমাণ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যাবে, সেই ওয়েবটাকে আমরা বলি হচ্ছে পয়েন্টিং ভেক্টর, রাইট? আর এখানে আমরা বলছিলাম এই যে এখানে আলোকের ইয়েটা ভুল দেওয়া আছে, এখানে সেন্টিমিটার হবে, তাই না? এগুলো কারেকশন তোমরা আশা করি আগে করে রাখছো। সো এখানে আমরা যাচ্ছি না। আর এখানে আরেকটা জিনিস আছে, দেখো এই যে এখানে কুলম্ব স্কোয়ার পার নিউটন, এই পারের পরে আবার নিউটনের সাথে মিটারের সাথে মাইনাস দেওয়া আছে। সো এখানে যদি তুমি পার দাও বা স্ল্যাশ দাও, তাহলে এই নিউটন ইনভার্স ইনভার্স এগুলো হবে না, তাই না? তখন হবে হচ্ছে কুলম্ব স্কোয়ার পার নিউটন স্কোয়ার, সরি পার নিউটন পার মিটার স্কোয়ার, পার নিউটন পার মিটার স্কোয়ার, ওকে, এরকম কোনো ইনভার্স হবে না। আচ্ছা, তো পয়েন্টিং ভেক্টর কথা আমরা বলতেছিলাম, সেটা হচ্ছে কি যে বলছিলেন যে ধরো এটা যদি আমার ম্যাগনেটিক ওয়েভ হয়, এটা যদি আমার হয় হচ্ছে ইলেকট্রিক ওয়েভ, এটা হচ্ছে ইলেকট্রিক ওয়েভ, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড, এটা ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এই দুইটার সাথে লম্ব বরাবর যাবে হচ্ছে আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটার মুখে আমরা যদি একক ক্ষেত্রফল রেখে দিই, তাহলে এইটার মধ্যে দিয়ে যে পরিমাণ এনার্জি যাবে সেটাকে আমরা বলবো হচ্ছে পয়েন্টিং ভেক্টর। এবং এর দিক অবশ্যই আছে, সেটা কোনটা? সেটা হচ্ছে ম্যাগনেটিক এবং ইলেকট্রিক ফিল্ডের লম্ব বরাবর, দুইটার সাথে লম্ব বরাবর থাকবে, সেটা হচ্ছে আমাদের এই পয়েন্টিং ভেক্টরের দিক, এবং একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার, এবং এর রাশিমালা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ই ক্রস এইচ। পয়েন্টিং ভেক্টর রাশিমালা খুবই ইম্পর্টেন্ট, এবং এর এককটাও কিন্তু অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট, এই যে ওয়াট পার মিটার স্কোয়ার। পারভেজ হোসাইন বলছে ভাইয়া প্লিজ একবার বলেন না। হ্যাঁ ভাইয়া, তোমাকে আমরা খুব খুব মিস করতেছি। আচ্ছা, এরপরে আমরা কোন কোন তত্ত্ব, শরীফুল ইসলাম বলছো ভাইয়া যতই পড়ি তৃপ্তি পায় না, এটা তো খুবই ভালো, খুবই ভালো। তুমি তো জ্ঞান পিপাসী পিপাসু মানুষ, তাই না? অনুসন্ধিৎসু মন তোমার, পড়াশোনায় মানে মনে তৃপ্তি আসে না, এটা তো খুবই ভালো। ইস, আমি ইচ্ছে পোষণ করি তোমার মতো যদি মনটা আমার থাকতো। আমার কেন জানি পড়ার টেবিলে মনই বসে না, পড়তে ইচ্ছে করে না। এনিওয়ে, আমরা বলছিলাম যে চারটা তত্ত্ব, কণিকা তত্ত্ব হচ্ছে নিউটনের, তারপর হচ্ছে হাইগেনের তরঙ্গ তত্ত্ব, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব, এবং কোয়ান্টাম তত্ত্ব হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের, তাই না? ম্যাক্স প্লাঙ্ক হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। ফটো তড়িৎক্রিয়ার তত্ত্ব হচ্ছে আইনস্টাইন দিয়েছিলেন, তাই না? এরপর আমরা বলছিলাম যে কোন তত্ত্ব দিয়ে কোনটা ব্যাখ্যা করা যায়, আমরা বলছিলাম যে নিউটনের ক্ষেত্রে মনে রাখতে হবে নিউটন অশুভ, সরি, নিউটন বিষব না। তাহলে নিউটন বিষব না, বিষব মানে হচ্ছে বিবর্তন, বিচ্ছুরণ,
অপবর্তন, সমাবর্তন এবং ব্যতিচার, এই চারটা জিনিস নিউটনের কণিকা তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যাবে না। তারপর আমরা বলছিলাম হচ্ছে ম্যাক্স ম্যাক্স প্লাঙ্ক। ম্যাক্স প্লাঙ্ক কি? ম্যাক্স প্লাঙ্ক হচ্ছে অসভ্য না। তাহলে অপবর্তন, সমাবর্তন এবং ব্যতিচার, এই তিনটা জিনিস কিন্তু ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যাবে না, তাই না? আর ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব দিয়ে ফটোতড়িৎকে ব্যাখ্যা করা যায় না, আমরা বুঝছিলাম। আর হাইগেন হচ্ছে সমাবর্তনে নাই, তাহলে হাইগেনের তত্ত্ব দিয়ে আসলে সমাবর্তন ব্যাখ্যা করা যাবে না। সামিয়া ইসলাম বলছো, ভাই আপনি ডিএমসিতে চান্স পেয়েছেন কিভাবে? সবই দয়ালের লীলা খেলা রে বন্ধু, সবই দয়ালের লীলা খেলা। আমার কি এখানে কিছু করার আছে? আল্লাহ যদি চায় সব সম্ভব। আচ্ছা, তাইলে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য ভেরি মাচ ইম্পর্টেন্ট, তোমরা এটা ডাইজেস্ট থেকে পড়বা। এটি না ডাইজেস্ট, ডাইজেস্টে অনেকগুলো তথ্য দেওয়া আছে একসাথে, সো এখান থেকে তোমরা পড়বা। মুসাম্মদ সুমাইয়া, তোমার নাম অনেকগুলো আমরা অনেকবার পড়ে ফেললাম ভাইয়া, আমাকে চকলেট খাওয়াই দিও, হ্যাঁ। আলোকবর্ষ, এটা অনেকবার মেডিকেল ভর্তি পরীক্ষায় চলে আসছে। সো আলোকবর্ষ এর দূরত্বটা তোমাদের জানা খুবই খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, 9.46 ইন্টু 10^15 মিটার অর 10^12 কিলোমিটার। ভেরি ভেরি কেয়ারফুল, মিটার এবং কিলোমিটারের মধ্যে, ঠিক আছে? হ্যাঁ, মুখস্থ রাখতে হবে। এই যে অনেকে বলছো ভাই মুখস্থ আছে। আচ্ছা, এরপরে এগুলো যদি তোমরা পড়তে পারো তাহলে ভালো, যে কোন বর্ণের কতটুকু তরঙ্গ দৈর্ঘ্য পড়তে পারলে ভালো, না পড়তে পারলে অসুবিধা নেই, প্যারা নেওয়ার কিচ্ছু নাই। স্পেকট্রামে তেমন কিছু পড়তে হয় না। আমরা এই ছকটা কথা বলছিলাম, এটা ইনফিনিটি স্টার, অসীম অসীম তারা। তবে যারা পড়াশোনা কম করতে চাও, যারা বলে যে ভাই আমি আরো পড়া কমাইতে চাই, আমি অত কিছু পড়তে চাই না, তাদের ক্ষেত্রে আমি একটা একটা করে পয়েন্ট বলে দিয়ে যাবো। এই পয়েন্টগুলো তোমরা পড়লে আশা করি তোমরা এখান থেকেই পাবা। প্রথম কথা হচ্ছে যে মাইক্রোওয়েভের নিঃসরণকারী উৎস। একটা জিনিস বলে দেই, এই ছক কিন্তু আমি আগেই বলছি যে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট এবং দাগানো বইতে দেওয়া আছে, সো সেখানে আমি যাচ্ছি না। যারা একটু কম পড়তে চাও তাদের ক্ষেত্রে আমি এখন যে কয়েকটা কথা বলবো, তাদের জন্য যারা একদমই মানে কম পড়তে চাও কিন্তু কম পড়ে ভালো রেজাল্ট করতে চাও, তাদের ক্ষেত্রে আমি বলবো। সেটা হচ্ছে কি যে মাইক্রোওয়েভ নিঃসরণকারী উৎস ক্লাইস্ট্রন, ম্যাগ্নেটো এবং মেসার। এবং মাইক্রোওয়েভ কোন জায়গায় ব্যবহার করা হয়ে থাকে? মাইক্রোওয়েভ হচ্ছে রেডিও যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করা হয়ে থাকে। এই জিনিসটা তোমাকে জানতে হবে। এবার আসো অবলোহিত রশ্মি, আয়ার। আয়ার কোথা থেকে আসবে? উত্তপ্ত সকল বস্তু, আয়ার ল্যাম্প এবং সূর্য রশ্মি থেকে আমরা আয়ার পাবো। কোথায় ব্যবহার করা হয়ে থাকে? মাংসপেশিতে যদি টান লাগে বা ছিঁড়ে যায় বা আমরা চাপ খাই, তাহলে সেটার চিকিৎসায় কিন্তু আমরা আয়ার বা অবলিত রশ্মি ব্যবহার করে থাকি। এটা হচ্ছে আমাদের ফরজ জানা। এরপরে তোমরা যদি জানতে চাও আরেকটু জিনিস জানতে পারো, যে অন্ধকারে ছবি তোলা এবং নাইট গগলসে কিন্তু আমরা আয়ার রশ্মি ব্যবহার করে থাকি। এরপরে আসা হচ্ছে আমাদের অতিবেগুনি বা ইউভি রে। আমরা একটু আগে বলে এসেছিলাম যে ইউভি রে হচ্ছে মাইক্রোস্কোপের ম্যাগনিফাইং ক্যাপাবিলিটি ইনক্রিজ করার জন্য আমরা ব্যবহার করে থাকি, তাই না? আর ইউভি রে কোথা থেকে আসবে? উত্তপ্ত বস্তু, কোয়ার্টজ, ক্যালসাইটকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু ইউভি রশ্মি নির্গত করে থাকি। আর একটা সূর্য রশ্মি তো রয়েছেই। তো ইউভি অ্যাকচুয়ালি ভিটামিন ডি তৈরি করার জন্য আমাদের ইউভি রশ্মিটা দরকার পড়ে। তাহলে এটা হচ্ছে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। এরপর আসো এক্স রে। এক্স রে কোথা থেকে আসবে? এক্স রে টিউব থেকে আসবে, বা যে কোনো ধরনের রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স থেকে কিন্তু আমরা এক্স রে পাই, তাই না? নিঃসরণের কারণ পড়া লাগবে না, বিবি আয়েশা খাতুন, নিঃসরণের কারণ পড়া লাগবে না। আচ্ছা, এক্স রে আমরা কোথায় ব্যবহার করে থাকবো? চোরাচালান প্রতিরোধে কিন্তু আমরা এক্স রে ব্যবহার করে থাকি, তাই না? এছাড়া চিকিৎসার ক্ষেত্রে আমরা বডির কোনো একটা পার্টস, ধরো বোন ফ্র্যাকচার হয়েছে কিনা, আমাদের হার্ট তার নিজস্ব পজিশনে আছে কিনা, তারপরে হচ্ছে যে আমাদের কিডনি নিজস্ব পজিশনে, নিজস্ব সাইজ, শেপ এবং পজিশনে আছে কিনা, এইসব জিনিস জানার জন্য আমরা এক্স রে করে থাকি। এরপরে আসে দ্য লাস্ট ওয়ান, সেটা হচ্ছে গামারে। এটা কোথায় আমরা ব্যবহার করে থাকি? ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য গামারে ব্যবহার করে থাকি। এই জিনিসটা জানলে হয়ে যায়। আর গামারে কোথা থেকে আসে? তিনটা নিঃসরণকারী উৎস তুমি পড়লা, তাহলে এই জিনিসগুলো যে বললাম এগুলো হচ্ছে ফরজ জানা। ওকে, এরপর আসে তরঙ্গ মুখ। তরঙ্গ মুখ হচ্ছে কি? তরঙ্গস্থিত সমদশা সম্পন্ন কণাগুলোকে যদি আমরা মিলাই দিই, তাহলে যে আমরা মুখটা পাবো, যে রেখাটা পাবো, সেটা হচ্ছে আমাদের তরঙ্গ মুখ। তাহলে তরঙ্গ মুখ সমতল হইতে পারে অথবা গুলীয় হইতে পারে, তাই না? অসীম থেকে আলোটা আসলে সেটা হবে সমতল তরঙ্গ মুখ। আর যদি নিকটবর্তী কোনো একটা আলোক সোর্স থেকে আসে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে গুলীয় তরঙ্গ মুখ। আমাকে আফিয়া আহমেদ বলছো, ভাইয়া টেনশন কিভাবে কমাবো? টেনশন কমানোর জন্য বেশি বেশি আম, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আমরা এটা সাইন্টিফিক্যালি প্রুভড যে যারা হচ্ছে বেশি বেশি স্রষ্টার কাছে প্রার্থনা করে, পরকালে বিশ্বাস করে, তাদের দুনিয়াবি এইসব ব্যাপারগুলোতে টেনশন অনেকটা রিলিভ হয়।
এই জন্য তোমরা যারা টেনশনে ভুগো বা বেশি হাইপার টেনশনে ভুগো বা যাদের একটু বেশি এনজাইটি কাজ করে, তোমরা বেশি বেশি একটু প্রে করো। হুম। বেশি বেশি একটু দোয়া করো, নামাজ পড়ো বা ইবাদত করো, তাদের ক্ষেত্রে এই টেনশনটা অনেকটা কমে আসবে। হুম। আর হচ্ছে যে কিছু কনফিডেন্সিয়াল মানুষের দিকে তাকাইতে পারো, যেমন আমার ক্ষেত্রে কিছু মোটিভেশনাল মানে মানুষ আছে যারা ইসলামিক মোটিভেশন দেয়, হ্যাঁ, বাহিরের কান্ট্রি, যদিও বাংলাদেশে না। তাদের কথা মাথায় আসলে যে আমার খুব কনফিডেন্স কাজ করে যে তারা কত সুন্দর অনর্গল কথা বলে যায়, মানে কোনো ধরনের হেজিটেশন নাই, কোনো ধরনের আহ কোনো ধরনের মানে কোনো কি বলে জড়তা নাই। সো তাদের কথা শুনলে, হ্যাঁ, অনেকে বলছে মুফতি মেহেক, তারেক জামিল, জাকির নায়েক, মোহাম্মদ হিজাব, মুফতি মেহেক, হ্যাঁ, অনেকেই ধরছো। তো এই ধরনের মানুষগুলোর বয়ান শুনলে, তাদের বক্তব্য শুনলে অনেক ভালো লাগে, তাই না? বিলাল ফিলিপস, হ্যাঁ, অনেকে বাংলাদেশে আজহারি সাহেবের কথা বলতেছো, হ্যাঁ, তাহলে ওনাদের কথা মাথায় রাখতে পারো, ওনাদের বক্তব্য শুনতে পারো। কিভাবে নুমান আলী খানের কথা অনেকে বলছো। হুম। তাহলে ওনাদের বক্তব্য শুনতে পারো যে কিভাবে স্ট্রেস রিলিফ করা যায়, এবং ওনাদের কথা মাথায় আনলে কিন্তু অনেক সময় আমাদের এনজাইটিটা কমে যায়। আসলে যত তুমি অতিরিক্ত চিন্তা করবে, ততই সে তোমার টেনশন বাড়বে। সো অতিরিক্ত দুশ্চিন্তা করার কোনো দরকার নাই, তাহলে তোমার টেনশন অ্যাকচুয়ালি বাড়ার কোনো প্রশ্নই ওঠে না। ওকে। এরপর আসে হচ্ছে আমাদের আলোকের উম ব্যতিচার। ব্যতিচার কি জিনিস তোমাদের মনে আছে? ব্যতিচার হচ্ছে, অনেকেরই মনে আছে, ব্যতিচার হচ্ছে কি, যে যখন সমদশা সম্পন্ন দুইটা তরঙ্গ একটা আরেকটার উপর ঝাঁপায় পড়বে, তখন একটা অন্ধকার এবং একটা উজ্জ্বল বিম্ব বা হৃদয় তৈরি হবে বা একটা ব্যান্ড তৈরি হবে, তাই না? ওরে মোসাম্মদ সুমাইয়া বলছে, ভাই আপনাকে চকলেট খাওয়াবো, প্লিজ প্লিজ ভাইয়া প্লিজ, আসো, তুমি কোথায় থাকো, তুমি মেডিকেলে আসো, ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার চকলেটে আশায় রইলাম কিন্তু। হুম। আচ্ছা, তাইলে আম, আমরা বললাম যে যখন সমুদ্র দুইটা তরঙ্গ দৈর্ঘ্য একটা আরেকটার উপর ঝাঁপায় পড়ে, তখন কিন্তু এরা একটা মানে উজ্জ্বল এবং একটা অনুজ্জ্বল রিদম তৈরি করে, একটা ব্যান্ড তৈরি করে, তাই না? এটাকে আমরা বলি হচ্ছে ব্যতিচার। এই ব্যান্ডগুলো যখন আমরা কোনো একটা পর্দায় ফালাবো, তখন আমরা এই রিদমটাকে সবচেয়ে স্পষ্ট দেখতে পাবো। তো অন্ধকারগুলোকে আমরা বলি হচ্ছে ধ্বংসাত্মক, বা অনুজ্জ্বল। আর যেটা উজ্জ্বল, সেটাকে আমরা বলি হচ্ছে গঠনমূলক বা উজ্জ্বল, বা হচ্ছে কি বলে এটাকে, এই তো গঠনমূলক ব্যতিচার আমরা বলে থাকি। তো সেক্ষেত্রে একটা পরীক্ষা আছে, সেটাকে আমরা বলি হচ্ছে ইয়াং এর দিচির পরীক্ষা, তাই না? তো ইয়াং এর দিচির পরীক্ষাটা অ্যাকচুয়ালি আমাদের বেশি দরকার। তো ব্যতিচারের শর্তগুলো এখানে দেওয়া আছে, এগুলো তোমরা পড়বা। আশা করি তোমরা এগুলো পড়ছো, এগুলো ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, যে ব্যতিচারের বৈশিষ্ট্য এবং শর্ত। আচ্ছা, ব্যতিচার বৈশিষ্ট্য এবং শর্ত তোমরা পড়বা। আর ইয়ং সাহেবের সম্পর্কে তোমরা একটু জাস্ট জানবা, যে 1807 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ইয়ং আলোর এই ব্যতিচারটা তিনি আবিষ্কার করছেন ইয়ং এর পরীক্ষার মাধ্যমে। যেখানে আমরা বলছিলাম যে একটা সোর্স থেকে আসলে মানে দুইটা ডিফারেন্ট সোর্স থেকে সমদশা সম্পন্ন দুইটা আলোক তরঙ্গ আসবে, এটা আসলে সম্ভব না। তো এই জন্য আমরা কি করব, যে একটা আলোক সোর্সকে দুইটা ছিদ্রের মাধ্যমে প্রেরণ করলে আমরা দুইটা তরঙ্গ দৈর্ঘ্য পাবো। দোজ আর অ্যাকচুয়ালি সিমিলার টু ইচ আদার, তাই না? তারা একদম হুবহু একই রকম হবে। তখন এই দুইটাকে আমরা একটা আরেকটার উপরে ফালাবো, তখন একটা ব্যান্ড তৈরি হবে বা ব্যতিচার তৈরি হবে। তো ইয়াং সাহেব সেই কাজটা করছেন। তো আমরা বলছিলাম যে আহ, এখানে সেই দুইটা সোর্স S1 এবং S2 হচ্ছে দুইটা সোর্স। তো ইয়াং কি করছেন, যে এই যে সোর্স আর এটা হচ্ছে পর্দা, তাহলে এই পাশে হচ্ছে পর্দা আর এটা হচ্ছে সোর্স, তিনি পর্দা এবং সোর্সের মধ্যবর্তী দূরত্বকে ধরছেন হচ্ছে বড় ডি। আর যে আলোটা ব্যবহার করছেন, সেই আলোটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। এবং তিনি বলছেন যে এই সোর্স দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ছোট ডি। সোর্স দুইটার মধ্যবর্তী দূরত্ব ছোট ডি। তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে আহ, ডোরা ব্যবধান, মানে একটা উজ্জ্বল ডোরা থেকে আরেকটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব কতটুকু হবে, সেটা হচ্ছে ডি ল্যামডা ডিভাইডেড বাই উচ্চদের মধ্যবর্তী দূরত্ব, তাই না? এটা হচ্ছে আমাদের ডোরা ব্যবধান, রাইট? আচ্ছা। তো এখানে অনেকে আবার 2D গোলায় ফেলছো। খেয়াল করো, আমি কিন্তু বলছি যে ছোট ডিটা হচ্ছে উচ্চদের মধ্যবর্তী দূরত্ব, তাহলে ডোরা ব্যবধানের ক্ষেত্রে আমরা নিচে রাখবো উচ্চদের মধ্যবর্তী দূরত্ব। এখন যদি আমি বলি যে না, উৎস দুইটার মধ্যবর্তী দূরত্ব ডি না, কেন্দ্র থেকে যে কোনো একটা উৎসের দূরত্ব হচ্ছে ডি, তাহলে উচ্চদের মধ্যবর্তী দূরত্ব তখন দাঁড়ায় হচ্ছে টুয়াইস ডি।
তখন আমরা ডোরা ব্যবধান বের করার জন্য টুয়াইস ডি বসাবো। আদারওয়াইজ আমরা কি বসাবো? আদারওয়াইজ আমরা হচ্ছে শুধু ডি বসাবো যদি আমি বলে থাকি যে উচ্চদের মধ্যবর্তী দূরত্বই হচ্ছে ডি। তাহলে আমি ধরে নিলাম উচ্চদের মধ্যবর্তী দূরত্ব ডি, তাহলে ডি ল্যামডা বাই ডি। আর যদি আমি ডোরা প্রস্থ বের করতে চাই তাহলে আমরা ডোরা ব্যবধানের কে 2 দিয়ে ভাগ করে অর্ধেক যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ডোরা প্রস্থ, রাইট? মারিয়াম আক্তার বলছো প্রস্থ থাকলে টুয়াইস ডি হবে। হ্যাঁ, যদি আমরা উচ্চদের মধ্যবর্তী দূরত্ব ছোট ডি ধরি তাহলে প্রস্থের ক্ষেত্রে টুয়াইস ডি হবে। বাট আমি যদি উচ্চদের মধ্যবর্তী দূরত্ব টুয়াইস ডি ধরি তাহলে প্রস্থের ক্ষেত্রে হবে 4 ডি, রাইট? ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং বুঝতে না পারলে আমার গত লেকচারের ভিডিও দেখলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। মুসাম্মদ শেহানাজ পারভিন বলছো ভাইয়া 20 মার্ক কম থাকলে কি চেঞ্জ হবে না? অবশ্যই চেঞ্জ হবে। 20 মার্ক কম পাইলে তোমার 80 থাকতেছে, তার মানে 80তে তুমি অবশ্যই ভালো জায়গায় চান্স পাবে। এখন আমার আবার বললো না যে ভাই 20 মার্ক কম মানে হচ্ছে রেজাল্টে 20 মার্ক কম, তাহলে কিন্তু আমি মানে কি বলে নিজেকে ক্ষমা করতে পারবো না। আচ্ছা, তো এখন ইয়াংশাই বলছেন যে ধ্বংসাত্মক এবং গঠনমূলক ব্যতিচার তৈরি হওয়ার শর্তটা আসলে কি? সেটা হচ্ছে তিনি বলছেন যে λ/2 এর যদি জোড় সাংখ্যিক গুণিতক দিই তাহলে সেক্ষেত্রে আমরা গঠনমূলক ব্যতিচার পাবো, মানে টয়েস এন যদি এরকম হয় সেক্ষেত্রে আমরা কিন্তু উজ্জ্বল পাবো। আর যদি বিজোড় হয় অর্থাৎ টয়েস এন প্লাস ওয়ান এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা পাবো হচ্ছে অনুজ্জ্বল বা ধ্বংসাত্মক ব্যতিচার পাবো, রাইট? আচ্ছা, আর অপবর্তনের ক্ষেত্রে টোটাল তার উল্টোটা হয় আমরা সেটা জানি। ফাতেমা আক্তার তোমার কমেন্ট তো আমরা পাচ্ছি না ভাইয়া। আচ্ছা, সামিয়া ইসলাম বলছো সাদিক ভাইয়ের সাথে দেখা করার জন্য হলেও ডিএমসি তে চান্স পেতে হবে। রাইট, হ্যাঁ, তোমাদের যদি এটা কাজ করে তাহলে অবশ্যই তোমরা এটা ভাববা যে অন্তত সাদিক ভাইয়ের সাথে দেখা করব, ভাই চকলেট খাওয়াবে। হ্যাঁ, তাহলে অন্তত এটার জন্য অন্তত ডিএমসি তে চান্স পাওয়া উচিত, রাইট? তোমাদের যদি এটাতে ইন্সপিরেশন কাজ করে ইউ ক্যান ডু ইট। इतना प्यार करती है कि ডিএমসি, তাই না? ডিএমসি কে তোমরা ইতনা প্যার করতি है, তাই না? তো ডিএমসি কে প্যার করতি है যদি হয় তাইলে তো তোমাকে আহ, ঘুম তো নেহি করতি है, মানে এরকম ঘুমানো যাবে না, ঠিক আছে? মানে ডিএমসি কে প্যার করতে হইলে এখন ঘুমটাকে জলাঞ্জলি দিতে হবে, তাই না? আচ্ছা আচ্ছা, কি যেন বলতে নিছিলাম ভুলেই গেলাম। আচ্ছা, আমি অপবর্তন বলতে নিছিলাম। আমি হিন্দি পারি না, বলতে পারবো কিভাবে? হ্যাঁ, বিরিয়ানি বিরিয়ানি, হ্যাঁ। নাজিস আফরিন, হ্যাঁ বিরিয়ানি খাওয়া হবে, প্রতিদিন বিরিয়ানি খাওয়া হবে, তোমরা আসো। আলোকের অপবর্তন, ছোট্ট বন্ধুরা বলো তো আলোকের অপবর্তন কি জিনিস? আমরা জানি যে একটা হিন্দি, হ্যাঁ আসলে আমি অনেক সুন্দর হিন্দি পারি। তো হচ্ছে আলোকের অপবর্তন মানে একটা সরু ছিদ্র বা একটা ধার দিয়ে যখন যাবে তখন আলোটা তার দিক পরিবর্তন করবে, এটাকে আমরা বলি আলোকের অপবর্তন, তাই না? আম, তো এই অপবর্তন হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে ফ্রেনেল শ্রেণী অপবর্তন, আর হচ্ছে ফ্রোনোভার শ্রেণী অপবর্তন। আলোটা যদি অসীম থেকে আসে সেটাকে আমরা বলি ফ্রোনোভার শ্রেণী অপবর্তন। এবং কোন কোন ক্ষেত্রে এই ধরনের অপবর্তন হয় সেটা কিন্তু দেওয়া আছে। এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। একক রেখা ছিদ্র, যৌগিক রেখা ছিদ্র, গ্রেটিং বা ঝাঁঝারি, এইসব জায়গায় কিন্তু ফ্রোনোভার বা অসীম থেকে আসা আলোকের ক্ষেত্রে অপবর্তন তৈরি হবে। তাইলে আমি সবসময় বলতাম যে যদি দুইটা জিনিস থাকে তাহলে একটা জিনিস পড়ো, কারণ তোমার এখন অবজেক্টিভ সিস্টেম। সো তোমার আসলে দুইটা পড়ে শুধু শুধু কষ্ট করে কোনে দরকার নেই। সো তুমি জাস্ট এখানে ফ্রোনোভার শ্রেণীর এইটাই পড়ো ডিটেলস, তাহলে তোমার আর ফ্রেন্ডের শ্রেণীটা পড়তে হচ্ছে না। অনেকে বলছে যে ডিএমসি তে চান্স পেলে হিরো আলমের সাথে সাক্ষাৎ হবে কিনা। হিরো আলম কি ডিএমসি তে পড়ে? আমি জানি না, হইলে হইতেও পারে, পাইলে পাইতেও পারো, বলা তো যায় না আসলে কোথায় কোন রত্ন যে লুকে আছে। আচ্ছা, উম তো আমরা ঝাঁঝারির ক্ষেত্রে বলছিলাম যে ধরো এটা যদি একটা ঝাঁঝারি হয় বা গ্রেটিং হয়, ঝাঁঝুরি হয়, তো এটার মধ্যে অনেকগুলো ছিদ্র থাকে এরকম। ধরো এটা একটা ছিদ্র যেটাকে আমি সলিড করে দিলাম, তার এখানে আরেকটা ছিদ্র আছে, এটাকে আমি সলিড করে দিলাম। তাহলে এই ছিদ্র যেটা আছে
এর দূরত্বটাকে যদি আমরা এ ধরি, আর যে জায়গায় কোনো ছিদ্র নাই এই দূরত্বটাকে আমরা বি ধরি, তাহলে ওর ক্ষেত্রে হচ্ছে গ্রেটিং ধ্রুবক কত হবে? এ প্লাস বি, রাইট? এটা আমরা বলবো হচ্ছে এন ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এখন এই টোটাল এই পাত এর দৈর্ঘ্য যদি একক হয়, তাহলে এই একক দৈর্ঘ্যে কি পরিমাণ ছিদ্র আছে আমরা কিভাবে বের করব? 1/a+b, মানে 1 বাই গ্রেটিং ধ্রুবক। এটা হচ্ছে আমার এই টোটাল পাতের মধ্যে কতটা ছিদ্র আছে এটা আমরা বের করবো, রাইট? তো নর্মালি একক সেন্টিমিটারের মধ্যে প্রায় 10,000 ছিদ্র থাকে। এটা আমরা ঝাঁঝরির মধ্যে পড়ছি আর কি, যে একক সেন্টিমিটারের মধ্যে 10,000 ছিদ্র থাকে। তাহলে বলো তো ছোট্ট বন্ধুরা, যে প্রত্যেকটা ছিদ্র বা প্রত্যেকটা চিরের ব্যাস তাহলে কতটুকু হবে? 1/10,000, রাইট? 1/10,000। তাহলে এটা হচ্ছে 10⁻⁻4 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে প্রত্যেকটা চিরের ব্যাস। ইয়েস, ইয়েস, উর্মি খাতুন বলছে ইয়েস ব্রো, ইয়েস। আচ্ছা, উম জহিরুল ইসলাম বলছে ভাইয়া 2.55 নাম্বার মাইনাস, ইট ডাজন্ট ম্যাটার। 5 মার্ক পাওয়া কাটার পরে আমাদের ডিএমসি তে আছে একদম ভালো ভালো পজিশনে। তাহলে তোমার আসলে এটা তো কোনো ব্যাপারই না, 2.5 প্লাস এটা অ্যাকচুয়ালি কোনো ফ্যাক্ট না। আর উজ্জ্বল এবং অনুজ্জ্বল অপবর্তন হওয়ার শর্ত কি আমরা জানি, তাই না? আপনার নাম হচ্ছে, আমার নাম সাদিক আহমেদ। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম হচ্ছে আহ ব্যতিচারের ক্ষেত্রে যে শর্তে উজ্জ্বল হবে একই শর্তে অপবর্তনের ক্ষেত্রে অনুজ্জ্বল হবে। ব্যতিচারের ক্ষেত্রে যে শর্তে অনুজ্জ্বল হয় একই শর্তে অপবর্তনের ক্ষেত্রে উজ্জ্বল হবে। তাহলে এক কথায় বলে ফেললাম, আমি একটা তরমুজ, কে বলছে? রশিদুল ইসলাম, তাই না? পিঠায় পিঠে ছাল তুলে দিব, বুঝছিস? চকলেট দিব না কিন্তু। আচ্ছা, আর কি বলতেছিলাম? আলোকের অপবর্তনের বৈশিষ্ট্য পড়তে পারো, নট সো ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে কি বলতে নিয়েছিলাম? ব্যতিচার এবং অপবর্তনের বৈশিষ্ট্য তোমরা পড়তে পারো, ঠিক আছে? এটা পড়তে পারো, নট সো ইম্পর্টেন্ট, পড়তে পারো। আর হচ্ছে অপবর্তন গ্রেটিং কয় ধরনের হতে পারে? নিঃসরণ বা নির্গমন, আর হচ্ছে প্রতিফলন গ্রেটিং। ভেরি কেয়ারফুল, এখানে কিন্তু প্রতিসরণ গ্রেটিং বলে কিছু নাই। সো নিঃসরণ বা নির্গমন গ্রেটিং, আর হচ্ছে প্রতিফলন গ্রেটিং। শর্মিষ্ঠা ব্যাপারে বলছে ভাই ডিএমসি দেখি র্যাগ হয়। খুবই কম আসলে, র্যাগ বলা ঠিক না। এটা সব জায়গায় আছে আসলে, মানে তবে কম। এখানে অত বেশি না, ভয় পাওয়ার কিছু নাই, আসো আস্তে ধীরে সব ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। একটু একটু মানে ছোটটা আসলে কিছু কিছু জিনিস শিখাইতে হয়, এটা দরকার আছে। তবে অতিরিক্ত কোনো কিছু ভালো না, এটা তো আমিও বলি, বাট সবাই তো আসলে একরকম হয় না। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, আসো দেখবা যে প্রথম কয়েকদিন হয়তো একটু খারাপ লাগবে, পরে দেখবা ভালোই লাগতেছে, খারাপ লাগবে না। আচ্ছা, গ্রেটিং ধ্রুবক এগুলো আমরা বলে ফেললাম, বলে ফেললাম, এগুলো তার তেমন কিছু নাই। গ্রিটিং এর ব্যবহার, এটাকে 7 স্টার দিয়ে রাখলাম। সমবর্তন, সমবর্তন জিনিসটা কি আমরা বলছিলাম যে একটা লাইট সোর্স থেকে যখন আলোগুলো বের হয় তখন সে চতুর্দিকে কণাগুলো কাঁপতে থাকে। তো আমরা কি করবো? আমরা একটা বিশেষ সিস্টেমের মাধ্যমে এই লাইটগুলোকে একটা তলে নিয়ে আসবো, যেন তারা উপরে নিচে অথবা ডানে বামে কাঁপতে থাকে। এটাকে আমরা বলি পোলারাইজেশন বা সমবর্তন। এটা কিসের মাধ্যমে করা যায়? এটা একটা সমবর্তক তলের মাধ্যমে করা যায় বা একটা কাচের মাধ্যমে করা যায়। সবচেয়ে বেশি ব্যবহৃত সমবর্তক তল হচ্ছে টুরমালিন ক্যালাস, যেটা একটা ষড়ভুজাকৃতির টুরমালিন ক্যালাস, যেটা দেখতে অনেকটা ইয়েলোইশ, তাই না? আম, এই যে এখানে দেখো, স্বচ্ছ হালকা, সরি, হালকা সবুজ বর্ণের, স্বচ্ছ এবং হালকা সবুজ বর্ণের, যেটা হচ্ছে ষড়ভুজাকৃতি, এবং মাঝখানে তার যে অক্ষরটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে সরলাক্ষ। হুম, এতটুকু জিনিস জানলে হয়। আর সমাবর্তন কোন জিনিসটা হচ্ছে কি, ধরো একটা রশ্মি কাঁপতেছে হচ্ছে এই বরাবর, কিন্তু সেটাকে আমরা সমাবর্তন করে এতটুকু বাঁকা বাঁকা করে ফেলছি, তাহলে উল্লম্বের সাথে সে কতটুকু বেঁকে গেল, এখন থিটা কোণ বেঁকে গেল। তাহলে থিটাটা হচ্ছে তার, ধরো মূল তার কম্পন তল ছিল উপরে এবং নিচে, এখন আমরা তাকে এই দিকে কাঁপাচ্ছি। সো এখন তার কোনটা বেড়ে মানে ইয়ে হয়ে থিটা কোণ তৈরি করছে উল্লম্বের সাথে, তাহলে থিটা কোণটাকে আমরা বলি সমবর্তক কোণ, সমাবর্তন কোণ, তাই না? আচ্ছা, তাহলে সমাবর্তন কোণ আমরা পাইলাম। উম আচ্ছা, এখানে আমরা তাহলে আমার যে নর্মাল, ধরো যে আলোটা আছে, আলোটার তীব্রতার কিরকম চেঞ্জ হবে? ধরো এই আই হচ্ছে সমবর্তিত আলোকের তীব্রতা, আর আই নট হচ্ছে
নর্মাল যে আলোটা ছিল, অসমবর্তিত আলোর তীব্রতা আই নট, তাহলে কেমন হবে? এটা হচ্ছে কজ স্কোয়ার থিটা, এরকম হবে। অর্থাৎ সমবর্তন কোণের কজ স্কোয়ার থিটা ইন্টু আমার অসমবর্তিত আলোকের তীব্রতা ইজ ইকুয়াল টু সমবর্তিত আলোকের তীব্রতা। তাইলে থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তখন দেখো আমার সমবর্তিত আলোকের আর কোনো তীব্রতাই থাকতেছে না, তাই না? সমবর্তিত আলোকের কোনো তীব্রতাই থাকতেছে না। অর্থাৎ তুমি যদি সমবর্তন করে পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই ফেলো, সেক্ষেত্রে কিন্তু তোমার আর কোনোই, তুমি সমবর্তিত আলোটা পাবা না। ওকে, আচ্ছা। উম আরেকটা সূত্র আছে আমরা এখানে দেখবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেই এটা হচ্ছে মেলাসের সূত্র। এর আগেটা আমরা বলছিলাম মেলাসের সূত্র, আর এখানে ব্রুস্টারের সূত্র আছে। ব্রুস্টারের সূত্রটা হচ্ছে কি, যে ধরো সমবর্তন কোণের ট্যান থিটা, এটা কেমন হবে? এটা হচ্ছে যেই সমবর্তক তলটা আমরা ব্যবহার করতেছি তার প্রতিসরাঙ্কের সমান। এটাকে আমরা বলি ব্রুস্টারের সূত্র। হুম। রিজওয়ান করিম বলছে, ভাইয়া ডিএমসিতে একজন পিটায় পা ভেঙে দিয়ে ছাত্রলীগেরা। জানি না কে কি করছে না করছে, তবে তুমি যদি ভালো থাকো, তুমি যদি সৎ থাকো, তাহলে কেউ তোমাকে মারবে না, কেউ তোমাকে চপটাঘাত করবে না, কেউ তোমাকে হেনস্থা করবে না, কেউ তোমাকে অপমানিত করবে না, কেউ তোমাকে লাঞ্ছিত করবে না, কেউ তোমাকে খাটো করবে না, কেউ তোমাকে ছোট করবে না, কেউ তোমাকে কোনোভাবেই হেয় প্রতিপন্ন করবে না, যদি তুমি নিজের দিক থেকে সৎ, ভালো, পোলাইট, নম্র, ভদ্র থাকো, কেউ তোমাকে কিছু বলবে না। অ্যান্ড ফাইনালি আমাদের লাস্ট টপিক, আমাদের হচ্ছে উম জ্যোতির্বিজ্ঞান, তাই না? খুবই মজার চ্যাপ্টার। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ের। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস যদি হয় হৃদয়ের, হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ের, তাই না? হুম। আচ্ছা, আমাদের জ্যোতির্বিজ্ঞান পড়ার কথা এত পরে। আম, প্রথমে আমরা বলছিলাম যে জ্যোতির্বিজ্ঞান, এই জ্যোতির্বিজ্ঞানে একদম কি বলে, শুরুতে আমরা বলছিলাম হচ্ছে মহাকাশ গবেষণা করার জন্য আমাদের 4 ধরনের অনুবীক্ষণ, কি বলে, দূরবীক্ষণ যন্ত্র লাগে, right? দূরবীক্ষণ যন্ত্র, তাইলে আহ কি কি ধরনের দূরবীক্ষণ যন্ত্র আছে একদম লাস্টে আছে, বাট সেটা আমরা প্রথমে বলে রাখি। সেটা হচ্ছে আমাদের কি বলে, অপটিক্যাল টেলিস্কোপ লাগবে, তারপর হচ্ছে যে এক্স রে, গামা রে, তারপর একটা যেন কি আছে ভুলে গেলাম, আমাকে একটু স্মরণ করে দাও তো, একটা কি যেন আছে, রেডিও, হ্যাঁ, আচ্ছা, রেডিও টেলিস্কোপ, হ্যাঁ, গুড গুড। তাহলে রেডিও, অপটিক্যাল, এক্স রে এবং গামা রে, এই 4 ধরনের আমরা হচ্ছে টেলিস্কোপ ব্যবহার করে থাকি মহাকাশ গবেষণা করার জন্য, রাইট? আচ্ছা, আর আমরা হচ্ছে মহাবিশ্ব সৃষ্টির রহস্যে আমরা বলছিলাম যে মহাবিশ্ব প্রথম একদম আহ আজ থেকে 1500 থেকে 2000 বছর আগে এটা একটা ডিমের মতো ছিল, অনেক গরম উত্তপ্ত ছিল, হঠাৎ করে সেটা ফেটে গেছে। তো সেটা ফেটে গিয়ে কি হয়েছে, চারিদিকে ছড়াই গেছে, যেটাকে আমরা বলি বিগ ব্যাং। তারপরে এরা প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে হচ্ছে হচ্ছে, যেটাকে আমরা বলছিলাম প্রসারণ তত্ত্ব, রাইট? তো বিগ ব্যাং, বিগ ক্রাঞ্চ, এই যে রিদমিক একটা সাইকেল, এটাকে আমরা বলছিলাম পালসার থিওরি। বা পালসার কি জিনিস আমরা বলছিলাম? পালসার বলছিলাম নিউট্রন নক্ষত্রের আরেকটা নাম, তাই না? আচ্ছা, তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এইখান থেকে অ্যাকচুয়ালি যা দাগাই দেওয়া আছে এগুলো তোমরা একটু পড়বা, এগুলো তো আমার তেমন কিছু না। আর এডউইন হাবল, তিনি একটা হাবল টেলিস্কোপ আছে, সেটা তিনি আবিষ্কার করছিলেন অ্যাকচুয়ালি। এটা ছাড়াও তিনি মহাবিশ্বের প্রসারণ আবিষ্কার করছেন, এই লাইনটা ইম্পর্টেন্ট, যে মহাবিশ্বের প্রসারণ কি আবিষ্কার করছেন। বাট এটা কনফিউজ করে ফেলো না, যে বিগ ব্যাং আর মহাবিশ্বের প্রসারণ কিন্তু এক জিনিস না। বিগ ব্যাং ইজ অ্যাকচুয়ালি থিওরি,
যেটা ডিসক্রাইব করে যে পুরো মহাবিশ্ব একটা পয়েন্ট, একটা বিন্দু বা একটা ডিম থেকে তৈরি হয়েছে। হুম, বিগ ব্যাং। তাহলে বিগ ব্যাং এর তথ্যের জনক কে বলতো, দেখি তোমাদের কতদূর মনে আছে। ল্যামাইটার, রাইট। সাবিহা ইসলাম বলছে ভাই জর্জ ল্যামাইটার। ইয়েস, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ইউ ডিড দ্য রাইট জব। তাহলে এটা হচ্ছে আহ, জর্জ ল্যামাইটার। কিন্তু মহাবিশ্বের প্রসারণ এটাকে বলছিলেন এডউইন হাবল। আচ্ছা, আর এখানে হচ্ছে আমরা বলছিলাম যে এই যে পালসার থিওরির কথা এখানে লেখা আছে, এগুলো আমরা বললাম যে পর্যায়ক্রমে বিগ ব্যাং বিগ ক্রাশ ঘটার এই প্রক্রিয়াটার নাম হচ্ছে পালসার থিওরি, রাইট। আর আমরা বলছিলাম যে মহাবিশ্ব যখন বিগ ব্যাং হয় তখন সেই ডিম বা যে একটা বস্তু থেকে আসছে আর কি, সেই বস্তুটার ঘনত্ব অনেক বেশি ছিল, 10^51 কিলোগ্রাম ছিল তার ঘনত্ব, মানে তার ভর, এবং তার ঘনত্ব অনেক বেশি ছিল, এবং তার টেম্পারেচার অনেক বেশি ছিল, 10^32 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। এত এত হিউজ টেম্পারেচার ছিল যার কারণে হঠাৎ করে সে ফেটে যায়, এবং ফেটে গিয়ে সে মহাবিস্ফোরণ তৈরি করে, হুইচ ইজ কল্ড বিগ ব্যাং। এবং বিগ ব্যাং হওয়ার ধরো এই যে আমরা মহাবিস্ফোরণ 10⁻43 সেকেন্ড পর্যন্ত অ্যাকচুয়ালি আমরা জানতে পারি যে আসলে কি কি ঘটনা ঘটছে, এর আগে আমরা জানতে পারি না কি কি ঘটনা ঘটছে। আর এখানে একটা খুবই খুবই ইম্পর্টেন্ট লাইন দেওয়া আছে, এটা আমি 7 স্টার দিই সবসময়। এটা খুবই ইম্পর্টেন্ট যে মহাবিশ্বে মহাবিশ্বে হাইড্রোজেন এবং হিলিয়ামের পরিমাণটা তোমার জানতে হবে, সেটা হচ্ছে 3:1 অনুপাতে থাকে। হুম, সৃষ্টিতে তো তেমন কিছু নাই এখানে। আমি জানি না কেন যেন বিগ ব্যাং তারপরে ব্ল্যাক হোল, এই দুটো জিনিস আসলে স্টিভেন হকিং এর নাম চলে আসে। বাট আসলে এই দুইটার সাথে কোনোভাবে তিনি মানে সরাসরি বা প্রত্যক্ষভাবে জড়িত না। তিনি আসলে ব্রিফ হিস্ট্রি অফ টাইম এই বইটা লিখছেন, যেখানে অ্যাকচুয়ালি তিনি বিগ ব্যাং নিয়ে কিছু কথা বলার চেষ্টা করছেন। সো এতটুকু তার অবদান, তিনি বিগ ব্যাং নিয়ে ব্রিফ হিস্ট্রি অফ টাইম এটাতে তিনি লেখালেখি করছেন। বাট বিগ ব্যাং এর জনক হচ্ছে ল্যামাইটার, ব্ল্যাক হোলের জনক হচ্ছে কে, জন হুইলার, তাই না? হুম। আচ্ছা, আর মহাবিশ্বের প্রসারণ আমরা বলছিলাম যে মহাবিশ্বে প্রতিনিয়ত দুইটা বস্তু একটা থেকে একটা দূরে সরে যাচ্ছে, যেটাকে আমরা বলি মহাবিশ্বের প্রসারণ তত্ত্ব, হুইচ ইজ কি বলে গিভেন বাই দ্য এডউইন হাবল। এবং সে কিভাবে বলছেন যে একটা বস্তু আরেকটা বস্তু থেকে দূরে সরে যাচ্ছে, এই একটা বস্তু একটা বস্তু, এরা পরস্পর দূরে সরে যাচ্ছে, এরা কিসের উপর ডিপেন্ড করবে, এর মধ্যবর্তী দূরত্বের উপরে। তিনি বলছেন যে দূরে সরে যাওয়ার ব্যাগ ভি ইজ প্রপোর্শনাল টু মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা প্রপোর্শনাল সাইনটা যদি তুলে দিই তাহলে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে হাবলু ধ্রুবক ইন্টু ডি। তাহলে হাবলের ধ্রুবকের মান 72 কিলোমিটার পার সেকেন্ড, তাই না? বা মেগা পার সেক আমরা বলতে পারি, এটা অনেকে 75 বলে। সো এটা তুমি মাথায় রাখলাম। আচ্ছা, আর মহাবিশ্বের গঠন, উম মহাবিশ্বের গঠন নিয়ে আমরা বলছিলাম যে আমরা এই যে বিগ ব্যাং বিগ ক্রান্স, এইখানে মহাবিশ্বের গঠন নিয়ে বিজ্ঞানীরা তিনটা কর্নারে চলে গেছেন, তিন দিকে চলে গেছেন বিজ্ঞানীরা। কে বলছেন মহাবিশ্ব উন্মুক্ত, কে বলছেন আবদ্ধ, কে বলছেন সমতল, তাই না? তাহলে তিনটা মহাবিশ্বের গঠন সম্পর্কে তোমরা একটু জানবা। তবে এর মধ্যে কোনটা পালসার থিওরিকে সমর্থন করে বলো তো ছোট্ট বন্ধুরা, একটু লিখে পাঠাও আমাকে, কমেন্ট করো যে কোনটা পালসার থিওরিকে সমর্থন করে। সুইটি আক্তার বলছো সাউন্ডে প্রবলেম করে। ইজ ইট রাইট, সাউন্ডে প্রবলেম করে ভাইয়া? উম আচ্ছা, অনেকে বলছো সাউন্ডে প্রবলেম করতেছে না, আশা করি শুনতে পাচ্ছ তোমরা। আচ্ছা, আমাকে বলো তাহলে পালসার থিওরি কে সমর্থন করবে, কোন তিনটা ইউনিভার্সাল স্ট্রাকচার পালসার থিওরিকে সমর্থন করবে? হ্যাঁ, অনেকেই বলছো ভাইয়া আবদ্ধ, আবদ্ধ মহাবিশ্ব, হুইচ অ্যাকচুয়ালি বলে যে মানে কি বলে এটা, যে মহাবিশ্ব একটা পয়েন্টে শুরু হয়েছে, সম্প্রসারণ হবে, আবার একটা পয়েন্টে মিলিত হবে, হুইচ ইজ ক্লোজড ইউনিভার্স। অর্থাৎ যেটা আমাকে বলতেছে একবার বিগ ব্যাং হয়েছে, সম্প্রসারণ হবে, এক্সপ্যানশন হবে, আবার তারা বিগ ক্রান্সে একটা পয়েন্টে চলে আসবে, তার মানে দিস ইজ দ্য ক্লোজড ইউনিভার্স। এবং যেটা হচ্ছে আমাদের কি বলে ওই যে পালসার থিওরিকে সমর্থন করে, তাই তাই না? আচ্ছা, উম এখানে তেমন পড়ার কিছু নাই, এগুলো জাস্ট এমনিতেই। উম, উম, উম। মহাবিশ্বের মৌলিক উপাদান, লেকচারে আমি একদম শুরুতেই বলছিলাম, এখানে আমরা এখানে বলতেছি যে মহাবিশ্বের মৌলিক উপাদান হচ্ছে তিনটা: সৌরভ, নক্ষত্র গেল, সৌরজগৎ, নক্ষত্র এবং গ্যালাক্সি। আরিফ রাব্বানি কি ভাই, ভাইয়া কি খবর তোমার? এত পরে তুমি আসলা আমাদের সাথে জয়েন করলা, হায় আল্লাহ। আচ্ছা, যাই হোক, মহাবিশ্বের মৌলিক উপাদান হচ্ছে সৌরভ, নক্ষত্র গেল, সৌরজগৎ, নক্ষত্র এবং গ্যালাক্সি। এগুলো হচ্ছে মহাবিশ্বের মৌলিক উপাদান। তো সৌরজগৎ সম্পর্কে কি পড়বা, যে সৌরজগতে 4টা করে উপবৃত্তাকারে গ্রহ আছে, তাই না? এই জিনিসটা তোমাকে জানতে হবে। হুম। আর সৌরজগতে গ্রহ গ্রহ আছে। সূর্য হচ্ছে কেন্দ্র, এটা তো তুমি জানোই।
তেমন কিছু বলার নেই। ধূমকেতু, পানি, মিথেন ও অ্যামোনিয়া গ্যাসে কোনো একটি নীরের ক্ষুদ্র শিলাখণ্ডের উপর জমে তৈরি হয় ধূমকেতু। এই জিনিসটা তোমাকে খুবই খুবই ইম্পর্টেন্ট, জানতেই হবে। তাহলে ধূমকেতুর মধ্যে কি থাকে বলো তো ছোট বন্ধুরা? পানি থাকবে, মিথেন থাকবে, অ্যামোনিয়া থাকবে। তাহলে এই তিনটা জিনিস মিলিয়ে যেই স্ট্রাকচার তৈরি করে এটাকে আমরা বলি হচ্ছে ধূমকেতু বা কমেট। এবং সেটা 76 বছর পর পর দেখা যায় ধূমকেতু, তাই না? আমরা সবাই জানি, বাচ্চাকাল থেকে, গেন্দাকাল থেকে পড়ে আসতেছি যে 76 বছর পর পর থেকে ধূমকেতু দেখা যাবে। আচ্ছা, আর উল্কা জিনিস কি? যে আকাশে অনেক সময় ছোট ছোট আগুনের গোলা ছুটতে দেখা যায়, এদেরকে আমরা বলি হচ্ছে উল্কা। এরা নক্ষত্র না, তারাও না, এরা হচ্ছে উল্কা। তাহলে উল্কা কি জিনিস? উল্কা হচ্ছে উল্কা। তাহলে উল্কা কি নক্ষত্র? না। উল্কা কি? উল্কা হচ্ছে উল্কা। উল্কা আসলে উল্কা। নক্ষত্র কি জিনিস? নক্ষত্র হচ্ছে যে কি বলে, দীপ্তিময় একটা জিনিস, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আলো ছড়াইতে পারে। নক্ষত্র কোথা থেকে তৈরি হয়? নিহারিকা বা নেবুলা থেকে নক্ষত্র তৈরি হয়। আহ মাহমুদুল হাসান বসু ভাই, পড়ার জন্য জীবন দিলে কি ইতিহাসে জায়গা পাবো? হ্যাঁ, তুমি পড়ার জন্য জীবন দিয়ে দাও, প্রয়োজনে আমরা তোমাকে ইতিহাসের জায়গা তুলে দিব। প্রয়োজনে আমরা আমাদের জায়গা সব ছেড়ে দিয়ে তোমাকে জায়গা করে দিব। তাহলে নক্ষত্র হচ্ছে, নক্ষত্র যেটা আসে হচ্ছে নেবুলা বা নিহারিকা থেকে। হ্যাঁ, তো নক্ষত্রের স্ট্রাকচার আমরা বলছিলাম যে তার তিনটা রিজিয়ন থাকে, তাই না? অনেকে আদু ভাইয়ের কথা বলছো, হ্যাঁ। আদু ভাই যদি আজকে বেঁচে থাকতো তাহলে আজকে সে অটোপাস পেয়ে যেত, তাই না? তারও ভালো লাগতো। যাই হোক, কি বলতেছিলাম যেন, নেবুলা বা নিহারিকার কথা বলতেছিলাম। যে নেবুলা যেহেতু নক্ষত্রের তিনটে রিজিয়ন থাকে, বাইরেটাকে আমরা বলি হচ্ছে জ্বালানি শেল। আর মাঝখানে থাকে, একদম কেন্দ্রে থাকে হচ্ছে তার কোর। আর দুইটার মাঝখানে থাকে হচ্ছে ফিউশন অঞ্চল। তাহলে জ্বালানি শেলে থাকে হচ্ছে হাইড্রোজেন, তারপরে কোরে থাকে হচ্ছে হিলিয়াম, আর ফিউশন অঞ্চলে হাইড্রোজেন গুলো মিলিয়ে হিলিয়ামে পরিণত হচ্ছে। যেহেতু নক্ষত্রের মধ্যে হাইড্রোজেন হিলিয়াম থাকে, দ্যাটস ওয়াই আমাদের নেবুলা বা নিহারিকার ক্ষেত্রে হাইড্রোজেন এবং হিলিয়াম থাকবে, তাই না? এবং তার পরিমাণটা কিন্তু দেওয়া আছে যে হাইড্রোজেন হিলিয়াম কত পার্সেন্ট থাকবে। এই পরিমাণটা তোমরা অবশ্যই পড়বা, এই লাইনটা। আচ্ছা, তো এই গ্যাস পিণ্ডরা আস্তে আস্তে সংকুচিত হইতে হইতে একটা সময় নক্ষত্র বা স্টারে কনভার্ট হয়। স্টার সম্পর্কে তেমন কিছু পড়তে হয় না, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটা তোমরা পড়তে পারো, যেটা কতটুকু বা কত মাইল এটা পড়তে পারো। আর এইখানে যে প্রথম কয়েকটা লাইন দাগায় দেওয়া আছে, এগুলো জাস্ট তোমরা একটু পড়ো। গ্যালাক্সি, অনেক ধরনের গ্যালাক্সি আছে, গ্যালাক্সির ছকটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। আর আমরা যে গ্যালাক্সিতে বাস করি, সেই গ্যালাক্সিটার নাম কি বলতো ভাইয়া? আচ্ছা, আসাদুজ্জামান বলতেছে ভাই আদু ভাইরা তো অটোপাস চায় না। আসলেই, এখন কি করব বলো? সরকার যদি আদু ভাইদেরকে তো অটোপাস দেয়, তাহলে আমরা কি করব এখন? আদু ভাইরা না চাইতে তো তারা অটোপাস পেয়ে যাচ্ছে। যদিও এটা তারা তাদের আসলে স্বভাব বিরোধী, এটা হওয়া উচিত না। আদু ভাই তো অবশ্যই থাকতে হবে। আচ্ছা, আমরা যে গ্যালাক্সিতে বাস করি সেটা হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি, তাই না? আকাশ গঙ্গা, এটাকে আমরা আরেকটা নামে ডাকি হচ্ছে ছায়াপথ। তাহলে এটা একটা সর্পিলাকার গ্যালাক্সি বা পেঁচানো গ্যালাক্সি। কেমন থাকে সেটা? এরকম সর্পিলাকার পেঁচানো। এরকম পেঁচানো সর্পিলাকার থাকে গ্যালাক্সির, সেটা হচ্ছে উপবৃত্তাকার বা সর্পিলা গ্যালাক্সি বা ছায়াপথ। আর এখানে আরো যে কথাগুলো দেওয়া আছে এগুলো তোমরা পড়ো, খুবই ইম্পর্টেন্ট জিনিস। উম ডার্ক ম্যাটার বা অদৃশ্য বস্তু কি জিনিস সেটা তোমরা জানো। যে ব্ল্যাক হোলে যে, মানে অ্যাকচুয়ালি যেটা বলা যায় যে আমরা যে ম্যাটার গুলো দেখি, এটা হচ্ছে টোটাল ম্যাটারের 3%। আর বাকি 97% অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই না। ভর যেগুলা, এগুলাকে আমরা বলি ডার্ক ম্যাটার। বিজ্ঞানীরা বলছেন আর কি, যে 97% ডার্ক ম্যাটার, এবং ডার্ক ম্যাটার এত হিউজ পরিমাণ এনার্জি থাকে, যদি এগুলোকে তুমি এনার্জিতে কনভার্ট করতে পারো, তাহলে এই মহাবিশ্বে একটা আমূল পরিবর্তন আসবে। মানুষের ক্যাপাবিলিটি মানে ধাপ করে একদম চূড়ায় উঠে যাবে। নুসরাত বলছো যে আমার কথা বলেন না কেন ভাইয়া? না 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 ভাইয়া, তোমাকে তো আমরা সবাই অনেক পছন্দ করি, তোমাকে আমরা কেন খারাপ ভাববো বলো? আমরা তোমার কমেন্ট পাই নাই, এই জন্য বলি নাই। এই যে আমরা যার কমেন্ট চোখে পড়তে, সবার কমেন্টই পড়তেছি। আচ্ছা, এরপর আমরা বলছিলাম মৌলিক কণার কথা। আমরা আগের বইয়ের থেকে একটু ব্যতিক্রম পাইছি এখানে, তাই না? যে আগের বইয়ে বলা হয়েছিল যে মৌলিক কণা হচ্ছে 3 ধরনের, এখনকার বইয়ে বলা হচ্ছে মৌলিক কণা হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে কণা, আর একটা হচ্ছে প্রতিকণা। সে একই রকম, যে কি বলে, উল্কা, কি উল্কা হচ্ছে উল্কা। ঠিক একইভাবে মৌলিক কণা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে কণা আর একটা হচ্ছে প্রতিকণা। আমরা বলছিলাম সমস্ত কণার প্রতিকণা থাকে এক্সেপ্ট টু, যেমন হচ্ছে ফোটন এবং ম্যাসন, এই দুইটার প্রতিকণা নাই। বাকি সবগুলোর কিন্তু প্রতিকণা থাকে। আর কণার মধ্যে আমরা বলছিলাম যে কণা হচ্ছে আমাদের মেইনলি কি বলা যায়, যে ফার্মিয়ন, আর একটা হচ্ছে বস্তু কণা। আর আরেকটা জিনিস আমি বলতে পারি এখানে, যেমন ধরে এখানে আমি বলছিলাম এই যে বোসন,
তার এখানে হেডফোনটা কোথায় গেল? আচ্ছা, তো এখানে কণাতে আমরা বলছিলাম যে ফার্মিয়ন হচ্ছে আমাদের বস্তু কণা, যারা অ্যাকচুয়ালি বস্তু তৈরি করে। আর বোসন হচ্ছে কি, যারা হচ্ছে বস্তুর মধ্যে শক্তি আদান প্রদান করে, তাই না? তারা হচ্ছে বোসন। তাহলে ফার্মিয়নের মধ্যে আমরা দেখছিলাম হেড্রন যেগুলো ভারী ভারী বস্তুকণা, আর লেপ্টন হচ্ছে হালকা বস্তুকণা। তাহলে ভারী বস্তুকণা কোনগুলো আছে? প্রোটন এবং নিউট্রন। আর হালকা বস্তুকণা কোনটা আছে বলো তো? হ্যাঁ, জয়জিৎ বলছে হ্যালো ভাইয়া, হ্যালো ভাইয়া। গড পার্টিকেল কি ভাইয়া? গড পার্টিকেল হচ্ছে হিগস বোসন। ক্ষুধা লাগছে না আফিয়া তাসনিম? হ্যাঁ, আমারও ক্ষুধা লাগছে। এই যে আমরা চলে যাবো, অসুবিধা নেই, শেষ প্রায়। এটা হচ্ছে লাস্ট টপিক। তাহলে হচ্ছে হেড্রন কণা হচ্ছে ভারী ভারী বস্তুকণাগুলো, যেমন প্রোটন এবং নিউট্রন। আর লেপ্টন কণা হচ্ছে হালকা বস্তুকণা, যেমন এই বস্তুকণাগুলোর মধ্যে বা ফার্মেনগুলোর মধ্যে এনার্জি ট্রান্সমিট করে। যেমন বোসনের মধ্যে আছে দুইটা, একটা হচ্ছে গেজ বোসন, একটা হচ্ছে হিগস বোসন। হিগস বোসনকে আমরা বলি হচ্ছে ঈশ্বরী কণা বা গডস পার্টিকেল। হ্যাঁ, ঈশ্বর কণা। আর গেজ বোসন, গেজ বোসন হচ্ছে গ্রাভিটন আর গেজ বোসন, এরা মিলিত হয়ে, গ্রাভিটন, ফোটন, গেজ বোসন, এই তিনটা মিলিত হয়ে ক্ষেত্রকণা তৈরি করে। এই যে ফোটন, গ্রাভিটন, গেজ বোসন, এই তিনটা মিলিত হয়ে কিন্তু ক্ষেত্রকণা তৈরি করে, এটা। আর এখানে যে ছকটা দেওয়া আছে, ছকটা তোমরা পড়বা, বিশেষ করে যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই 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 কলামটা পড়বা। তারপরে হচ্ছে ভরগুলা পড়বা, আধান পড়বা। হুম। আর এগুলো না পড়লে কোনো অসুবিধা নেই, কিন্তু এই প্রথম তিনটা কলাম তোমাকে পড়তেই হবে, এবং এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কণা নিয়ে কথাবার্তা। আম, নক্ষত্র জীবন কাহিনী এগুলো আমরা বলছি ইতিমধ্যে, তেমন বলার কিছু নাই। আর তোমাদের মনে আছে কিনা, আমরা যেই ভূস্থির উপগ্রহগুলো স্থাপন করি, সেগুলো হচ্ছে আমাদের থেকে প্রায় 600 কিলোমিটার উপরে আমরা স্থাপন করি, তাই না? উম, এখানে আর তেমন কিছু নাই, এগুলা তোমরা জাস্ট পড়লা। ও, আরেকটা জিনিস আছে, নক্ষত্রের জন্ম মৃত্যু তো আমরা বলছিলাম, সেদিন খুব ভালো করে বুঝাইছি যে যদি তার ভর 1.4 এমনটের চেয়ে কম হয়, তাহলে সে শ্বেতবামন হয়ে মারা যাবে। যদি ভর 1.4 এমনট থেকে 3 এমনটের মধ্যে হয়, তখন অ্যাকচুয়ালি সে কি হয়ে মারা যাবে? সুপারনোভা বিস্ফোরণ করে, এবং সে হচ্ছে একটা নিউট্রন নক্ষত্রে পরিণত হবে। বাট ইফ দ্য ম্যাস ইজ মোর দেন 3 টাইম অফ দ্য ম্যাস অফ দ্য সান, দেন ইট উড ডাই অ্যাজ ব্ল্যাক হোল। এবং আলটিমেটলি এই যে নিউট্রন নক্ষত্রের কথা যেটা আমরা বলছিলাম, নিউট্রন নক্ষত্র কিন্তু একটা সময় ব্ল্যাক হোল হয়ে মারা যাবে, তাই না? রিপ্লন বড়ুয়া, তুমি এসেছো ভাইয়া, তোমার পড়াশোনা কি কর বলো তো? আচ্ছা, আর আমরা বলছিলাম 1.4 এম নট, এই সীমাটাকে বলা হয় চন্দ্রশেখর সীমা। আমরা বলছিলাম, সো এটা তুমি জানলা। উম এই তো, এখানে আর তেমন কিছু খুব বেশি ইম্পর্টেন্ট নাই। শর্টসফিল্ড ব্যাসার্ধ কি জিনিস এটা পড়লা, সংকট ব্যাসার্ধ বলা হয়ে থাকে। জাস্ট এই দুইটা লাইন রিডিং পড়ো, এখানে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, এটা পড়লা। টেলিস্কোপের কথা আমরা বলে ফেলছিলাম, সো এখানে আমি আর তেমন কিছু যাচ্ছি না। ও ভাইয়া, বলো ভাইয়া, কে যেন ডাকতেছো আমাকে? রেহানুমা। উম এই তো, এটাই ছিল হচ্ছে আমাদের আজকের রিভিউ ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ক্লাসটা তোমাদের অনেকবারই করা হয়ে গেল, এবং আশা করি তোমরা আমরা যেভাবে বলে দিলাম, গাইডলাইন দিলাম, সেভাবে তোমরা তোমাদের আউটপুটটা দিতে পারবে পরীক্ষার হলে। এবং কালকে যেহেতু তোমাদের ফর্ম ফিল আপ হবে, খুব সতর্কতার সাথে ফর্ম ফিল আপ করবা। যারা নিজেরা ফর্ম ফিল আপ করবা না, তারা যে কোনো কম্পিউটার দোকানে, অবশ্যই অবশ্যই এক্সপার্ট কম্পিউটার দোকানে যাবা। যার যেন তেনার কাছে কিন্তু করবা না, এগুলো খুবই সেন্সিটিভ জিনিস, সবাই এগুলো হয়তো পারে না। যারা পারে, যাদের বিগত বছরের অভিজ্ঞতা আছে, তাদের কাছ থেকে করাবা। আর যদি তারপরেও তোমরা ভয় পাও, সেক্ষেত্রে আমরা রেটিনা থেকে অনেককে করে দেওয়ার চেষ্টা করি, তবে সবাইকে হয়তো পারবো না। কিন্তু যারা একান্ত ভয় পাও, তাদের ক্ষেত্রে আমরা বলবো তোমরা রেটিনা কনকর্ড ব্রাঞ্চে চলে আসবা, সেখানে কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপ করে দেওয়ার একটা ব্যবস্থা রয়েছে। হুম, এই হচ্ছে কথাবার্তা। আর আজকের মধ্যে সব তথ্য তোমরা কালেক্ট করে রাখবা। যেমন ধরো তোমাদের নাম, অনেকেই নিজের নাম ভুলে যেতে পারো, সো নামগুলো এক জায়গায় লিখে রাখবা। নিজের বাবার নাম, মায়ের নাম লিখে রাখবা, নিজের ছবি এবং দস্তখত, এই সবগুলো কালেক্ট করে রাখবা। তারপরে নিজের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এই সব কিছু তোমার
নখদর্পণে একদম হাতের নাগালে রাখবা। রেখে কালকে খুব দ্রুত, মানে খুব দ্রুত তোমরা হচ্ছে যতটা দ্রুত সম্ভব তোমরা 12টার পর পরই রেজিস্ট্রেশন করে ফেলবা, ফর্ম ফিল আপ করবা। আর তোমাদের কাছাকাছি যেই সেন্টারগুলো থাকে, যেমন আমি যদি বলতে চাই, ধরো তুমি যদি ঢাকা মেডিকেলে চয়েস দাও, 11 কোড দাও, তাহলে তোমার পরীক্ষা হইতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যদি তুমি সোহরাওয়ার্দীর চয়েস দাও তাহলে তোমার পরীক্ষা হইতে পারে তেজগাঁ কলেজে। তুমি যদি সলিমুল্লাহ দাও তাহলে তোমার পরীক্ষা হইতে পারে ঢাকা কলেজ অথবা ইডেনে। আর যদি তুমি মুগদা দাও তাহলে তোমার পরীক্ষা হইতে পারে মতিঝিল আইডিয়াল কলেজে। আর ঢাকা ডেন্টাল তো তোমরা জানোই। তো সেক্ষেত্রে যার যেদিকে কাছে সুবিধা সেই ক্ষেত্রে তোমরা সেই সেন্টার চয়েস দিবা। হুম। আর টাকা পাঠানোর ক্ষেত্রে খুবই সতর্ক থাকবা। আর ঢাকার বাইরে যারা আছে তারা তো ঢাকার বাইরে দেওয়ার চেষ্টা করবা, যে যার বাড়ির কাছাকাছি যেটাতে আছে সেখানে দেওয়ার চেষ্টা করবা। আর যারা এ লেভেল ও লেভেল থেকে দিবা তাদের ক্ষেত্রে অবশ্যই আজকের মধ্যে ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটের যে আইডি নাম্বার আছে সেটা কালেক্ট করে রাখতে হবে। আর যাদের ফ্রিডম ফাইটের কোটা আছে, বা আহ, কি বলে, পার্বত্য অঞ্চলের যে কোটা আছে ওইগুলা যাদের আছে তাদের ক্ষেত্রে সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন কার্ডগুলা একটু কালেক্ট করে রাখবা। এখনই লাগবে না, বাট যখন তোমরা চান্স পাওয়ার পরে ভর্তি হবা তখন কিন্তু তোমাদের এই কার্ডগুলো লাগবে। আরেকটা জিনিস বলি, সবসময় পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই দেওয়ার চেষ্টা করো, যদি না খুব বেশি ডিফারেন্ট না হয়। পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস মোটামুটি সেমই দিতে পারো, অসুবিধা নাই। আর যাদের যাদের বাড়ি হচ্ছে ঢাকার বাইরে তারা কখনোই চেষ্টা করবো না যে ঢাকার মধ্যে প্রেজেন্ট অ্যাড্রেস দিবা। তারা সবসময় চেষ্টা করবে যে ঢাকার নিজস্ব জেলাটাকে পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুইটাই দেওয়ার চেষ্টা করবা। হুম। একান্ত যদি প্রয়োজন না হয় তাহলে ঢাকাকেও পার্মানেন্ট অ্যাড্রেস দিবা, পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস দিবা না, ঠিক আছে? এইটা হচ্ছে কথা। আচ্ছা, বন্যা দাস বলছো ভাই এও লেভেল কি? এও লেভেল হচ্ছে যারা ইংলিশ মিডিয়ামের আছে তাদের ক্ষেত্রে বলতেছে আর কি। আচ্ছা, তাহলে এই হচ্ছে তোমাদের কথা, তোমাদের জন্য পরামর্শ। আর তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আসলে আজকে তো শেষ না, তোমাদের সাথে সম্পর্ক তৈরি হইলো তোমাদের মাধ্যমে, তোমাদের ছোট ভাই বোনের মাধ্যমে। আরো অনেকবার হয়তো দেখা হবে, কথা হওয়ার সুযোগ হবে, মেডিকেলে আসলে তো সরাসরি সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। আর তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা থাকলো, তোমাদের বাবা মার প্রতি অনেক বেশি দোয়া থাকলো, তাদের কলিজা যেন শান্ত হয়, তাদের কলিজা যেন জুড়ায় তোমাদের সাফল্যে, এবং তোমাদের প্রতিবেশীদের কলিজায় যেন আগুন ধরে তোমাদের সাফল্যে, সেটাও সেই সেই কামনাও রেখে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিব আজকে। অনেক ভুল ত্রুটি করেছি তোমাদের কাছে, আহ কি বলে, বড় ভাই হিসেবে সেগুলো মার্জনার দৃষ্টিতে দেখবা। আশা করি তোমরা ভালোভাবে নিয়েছো সবকিছু। বুঝাতে অনেক জায়গায় ব্যর্থ হয়েছি, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। এবং তোমাদের যে কোনো পরামর্শ যে কোনো সময় আমরা নিতে প্রস্তুত আছি, তোমরা আমাদেরকে মেইল করে জানাইতে পারো, আমাদেরকে চিঠিও লিখতে পারো। হুম। আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করে তোমাদের যে কোনো পরামর্শ কিন্তু আমরা নিচ্ছি। সো তোমরা পরামর্শ দিতে কখনো দ্বিধা করবা না। আর আমার জন্য অনেক বেশি দোয়া করবা, সেফ থাকবা প্যান্ডেমিক সিচুয়েশনে। তোমাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা। আশা করি তোমরা পরীক্ষার আগ পর্যন্ত অন্তত সুস্থ থাকো, ভালো একটি পরীক্ষা দিয়ে সবার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করে তোমরা বিজয়ের মুকুট নিয়ে বাড়ি ফেরো, এই শুভকামনা রেখে শেষ করছি আজকের মতো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।